আচ্ছা, আগের দিন আমরা মোস্ট প্রবাবলি মিন ফ্রি পাথের একটা এক্সপ্রেশন এনেছিলাম, যেটা ছিল এইটা ম্যাক্সওয়েলের মিন ফ্রি পাথ, যেটা ল্যামডা ইকুয়ালস টু 1 বাই, মানে আমরা এইটা করেছিলাম এলিমেন্টারি ট্রিটমেন্টটা, সিগমা স্কোয়ার এন এই অবধি এনেছিলাম মোস্ট প্রবাবলি, আর একটা অঙ্ক করেছিলাম, তাই তো? আর দেখিয়েছিলাম যে ম্যাক্সওয়েল অনুযায়ী এটা একটু কারেকশন করে একটা √2 নিচে গুণ হয়ে যাবে। তো আজকে আমরা দেখব ডিস্ট্রিবিউশন অফ মিন ফ্রি পাথ, আর খুবই ইম্পর্টেন্ট সার্ভাইভাল ইকুয়েশন। এই যে সার্ভাইভাল ইকুয়েশনটা আছে, এর কনসেপ্টটা এরপরে যখন আমরা ট্রান্সপোর্ট ফেনোমেনা করব তখন আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে ট্রান্সপোর্ট ফেনোমেনা করতে। তো ভালো করে বুঝতে হবে, আমি একটু বইয়ের তুলনায় খাতা এই নোটের মধ্যে একটু ডিটেলসে করার চেষ্টা করেছি। তো এখানে গল্পর মতো করে লেখা আছে, যে গল্পটা লেখা আছে সেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি এখন, ঠিক আছে? চলো, এখানে গল্প লেখা আছে, তোমরা পড়ে বুঝবে পরে। আপাতত আমরা জিনিসটা একটুখানি নিজেরা করে দেখি হাতে হাতে। এটাকে আমি নাম দেবো সার্ভাইভাল ইকুয়েশন। সার্ভাইভাল ইকুয়েশন মানেই বুঝতে পারছি যে একটা সার্ভাইভ করার ব্যাপার চলে আসছে আমাদের। তো ঘটনাটা কি হচ্ছে সেটা একটু বলি। ধরো অনেকগুলো মলিকিউলসের মধ্যে একটা গ্রুপ আছে। দেখো চারপাশে মলিকিউলস রয়েছে, এই নয় যে সব জায়গায় রয়েছে, মানে কোথাও নেই, শুধু এখানে আছে, 4 জায়গায় মলিকিউলস রয়েছে। তার মধ্যে আমি একটা গ্রুপকে কনসিডার করছি, এই গ্রুপটা। আর তার বাইরেও কিন্তু মলিকিউলস রয়েছে চারপাশে। এই গ্রুপের মধ্যে আমার একটা সার্টেন টাইম n0 সংখ্যক মলিকিউলস রয়েছে। আমি কিন্তু এটা জাস্ট আইডিয়াটা বলছি, জাস্ট জিনিসটা সার্ভাইভাল ইকুয়েশনটা কিভাবে আসছে তার আইডিয়াটা বলছি, যে এইখানে n0 সংখ্যক মলিকিউলস রয়েছে। এবার আমি এখানে ধরছি মলিকিউলস গুলো ধরো এদিকে এগোচ্ছে, তো যত আমার এগোবে চান্স আছে যে এই মলিকিউলস গুলো অন্যান্য মলিকিউলসের সাথে বা নিজেদের মধ্যে কোলাইড করবে, এই গ্রুপের যে মলিকিউলস গুলো রয়েছে গ্রুপ। তো এরা যখন অন্যান্য যে মলিকিউলসের সাথে কোলাইড করবে, কি হতে পারে বলতো, যখনই আমি ধরবো যে একটা মলিকিউল কোলাইড করবে সে গ্রুপ থেকে বাইরে বেরিয়ে যাবে, তখন আর সে গ্রুপের অংশ থাকবে না। তাহলে ধরো এই মলিকিউলস গুলো, এই গ্রুপটা আমার এক্স ডিস্টেন্স পার করেছে, এক্স ডিস্টেন্স পার করেছে। এক্স ডিস্টেন্স পার করার ফলে এর গ্রুপটার যে সংখ্যাটা হলো কি, অনেকগুলো মলিকিউলস কোলাইড করে কি হয়েছে, অনেকগুলো মলিকিউলস বাইরে বেরিয়ে গেছে। তার ফলে হয়েছে কি, আফটার এক্স ডিস্টেন্স এই গ্রুপটা ছোট হয়ে গেছে, এর মধ্যে কম সংখ্যক মলিকিউলস রয়েছে, এন সংখ্যক মলিকিউলস রয়েছে। ঠিক আছে? তো তারপর আমি ধরছি আরো ডিএক্স পরিমাণ, এটা অঙ্ক করার জন্য, যখনই ডিএক্স তার মানে বুঝবে অঙ্কের কেস আছে, ডিএক্স পরিমাণ দূর গেল। ডিএক্স পরিমাণ দূর যাওয়ার ফলে আরো কিছু পরিমাণ মলিকিউলস বেরিয়ে গেল। এখানটায় আমি ধরছি যে আমার এখন টোটাল সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে n-dn। এখন টোটাল সংখ্যা আছে n-dn, তার মানে আমার ডিএন সংখ্যক মলিকিউলস আমার বেরিয়ে গেছে, ডিএন সংখ্যক মলিকিউলস বেরিয়ে গেছে। তো খেয়াল রাখবে, স্টার্টিং এ n0 ছিল, এক্স ডিস্টেন্স যেতে গিয়ে n হয়ে গেল, আর এখন হয়েছে n-dn, তার মানে ডিএন সংখ্যক মলিকিউলস বেরিয়েছে যখন এই n থেকে এই এতটা ডিএক্স পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করেছে তখন। তাহলে ডিএন সংখ্যক মলিকিউলস আর রিমুভড ফ্রম দ্য গ্রুপ। ডিএন যেটা আছে সেটা কি, নাম্বার অফ মলিকিউলস দ্যাট ইজ রিমুভড ফ্রম দ্য গ্রুপ। ডিএন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস রিমুভড ফ্রম দ্য গ্রুপ, নাম্বার অফ মলিকিউলস রিমুভড ফ্রম দ্য গ্রুপ। ঠিক আছে? তাহলে এবার ডিএনটা কার কার উপর নির্ভর করবে, এবার যদি আমরা সেই ম্যাক্সওয়েলের নিয়মগুলো খেয়াল করি, ওই যে গল্পটা, যে একটা মানে একটা পাড়াতে কত লোক আছে, কত 10 থেকে 20 বছরের লোক আছে, কত 30 থেকে 50 বছরের লোক আছে, সেরকম আইডিয়াটা যদি খেয়াল করো, দেখো যত আমার দূরত্বটা বেশি হবে, ডিএনটা যত আমার এই দূরত্বটা বাড়বে ডিএক্স, তত বেশি মলিকিউলসের কোলাইড হওয়ার চান্স আছে, তত বেশি মলিকিউলসের বেরিয়ে যাওয়ার চান্স আছে, ঠিক কিনা?
দেখো যত বেশি এই ডিএক্স এর অ্যামাউন্টটা যত বড় হবে তত বেশি এন সংখ্যক মলিকুলস মানে তাদের কলিশনের চান্স বেড়ে গেছে কলিশনের, তাহলে বেশি সংখ্যক মলিকুলস বেরোবে তো সেক্ষেত্রে, কারণ আমি ধরে নিচ্ছি যে যখনই একটা কলিশন হচ্ছে একটা মলিকিউল গ্রুপ থেকে বেরোচ্ছে, তো যত বেশি কলিশন হবে তত বেশি আমার মলিকিউলস গ্রুপ থেকে বেরিয়ে যাবে, তাহলে যত দূর যাবে তত বেশি কলিশন হওয়ার চান্স আছে। তো ডিএক্স এর উপর ডিএনটা নির্ভর করবে, ঠিক কি না? ডিএক্স ইজ প্রপোর্শনাল টু ডিএন, বুঝতে পারলে? আর কার উপর নির্ভর করবে একটু ভেবে বলো, ডিএনটা আর কার উপর নির্ভর করবে? ডিএক্স এর উপর নির্ভর করবে আর কার উপর? এন এর উপর নির্ভর করবে কি করবে না ভেবে বলো। এন হচ্ছে ডিএক্স ডিস্টেন্স যাওয়ার আগে কতগুলো মলিকিউলস ছিল, করবে কি? কেন করবে বলো একটুখানি। কানেকশন আছে তো? হ্যালো, শোনা যাচ্ছে? কারণ হচ্ছে যত মলিকিউল বেশি থাকবে তত মানে বেশি অবভিয়াসলি মানে সংঘর্ষটা হবে। অবভিয়াসলি তার মানে ইনিশিয়ালি যত মলিকিউলের সংখ্যা বেশি থাকবে তত বেশি মানে কলিশনটা হবে, আর তত বেশি কলিশন মানে মলিকিউল গ্রুপ থেকে বেরিয়ে যাবে। তাহলে আমি দেখছি যে দুটো জিনিসের উপর নির্ভর করছে, তাহলে এটাকে আমি লিখতে পারি ডিএন যেটা সেটা ইজ ইকুয়ালস টু মাইনাস পিসি এন ডিএক্স। এবার হোয়াট ইজ দিস পিসি? এটাকে আমি বলবো কলিশন প্রবাবিলিটি। কলিশন প্রবাবিলিটি। নেগেটিভ সাইন কেন? কারণ এন ডিক্রিজ করছে, নেগেটিভ অ্যাজ এন ডিক্রিজেস। ঠিক আছে, তাহলে পিসিটা হচ্ছে কলিশন প্রবাবিলিটি আর নেগেটিভ হচ্ছে তার কারণ হচ্ছে এন ডিক্রিজেস। এইটাকে হচ্ছে আমার এই ক্ষেত্রে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব? কলিশন প্রবাবিলিটিটাকে আমাকে বার করতে হবে কিছু না ভাবে। তো সিম্পল দেখো, এখানটা আমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম চলে আসছে। আমি লিখতে পারি কিনা dn বাই n ইকুয়ালস টু মাইনাস dn বাই n ইকুয়ালস টু মাইনাস পিসি ডিএক্স লেখা যেতে পারে। ব্যাস, এবার তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফেলো, তুমি একটা পাবে ln n মাইনাস ইকুয়ালস টু মাইনাস পিসি ইন্টু এক্স প্লাস একটা ln কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমি কি নিচ্ছি? সে এ নিচ্ছি, এক কাজ দাঁড়াও, এ নিচ্ছি, কনস্ট্যান্টটাকে আমি এ নিচ্ছি। এবার খেয়াল করে দেখো, যখন when x equals to 0 ছিল, মানে স্টার্টিং পয়েন্টটা, ছবিতে চলে গেলাম, স্টার্টিং পয়েন্টটায় যখন x equals to 0 ছিল, তারপর তো সে x ডিস্টেন্স ট্রাভেল করলো, তারপর আরো dx ডিস্টেন্স ট্রাভেল করলো। যখন x 0 ছিল তখন কতগুলো মলিকিউলস ছিল? n0 সংখ্যক মলিকিউলস ছিল, ঠিক কি না? x equals to 0 পজিশন মানে অরিজিনে আমার n0 সংখ্যক মলিকিউলস ছিল, আমি তাই ধরে কাজ শুরু করেছি। তাহলে when x equals to 0 n equals to n0 বসিয়ে দিই, which gives এই ইকুয়েশন থেকে কি পাচ্ছে? ln n0, x এর জায়গায় 0 বসে দাও, ln n0 equals to a। ঠিক আছে, ln n0 equals to a। তাহলে আমি কি পাচ্ছি? আমি এটা মুছছি, হ্যাঁ, এই অবধি আশা করছি কারোর কোনো অসুবিধা নেই বোঝার। পেজটা মুছলাম, ঠিক আছে তো? তার আগে মুছে তারপর অ্যাড করি, না হলে চমকে যাবে এত কিছু লেখা দেখে। আচ্ছা, তাহলে কি ছিল? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আরেকবার ফর্মুলাটা কি? তারপর ln n ইকুয়ালস টু মাইনাস pcx প্লাস ln n0। একটু যদি ঘুরিয়ে লিখি, which implies ln, obviously এরপর তো তোমরা সবই জানো, এরম টাইপ ln n হবে, সরি, ln n by n0, ln n by n0 equals to minus pcx, which implies n equals to কি বেরোবে একদম ক্যালকুলেট করলে? n0 e to the power minus pcx। ঠিক আছে, তাহলে এটা আমি n এর ভ্যালু পেলাম, n equals to n0 minus e to the power minus pcx। ঠিক আছে,
এবার আমাকে এখনো পিসিটা বার করতে হবে, কলিশন প্রবাবিলিটিটা বার করতে হবে। তো তার জন্য আমি কি করব, সবার আগে আমরা একটু আগে পেয়েছিলাম, খেয়াল করো ডিএন যেটা সেটা পেয়েছিলাম হচ্ছে মাইনাস পিসি এন ডিএক্স। এই এন এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে আমি কি পাচ্ছি মাইনাস পিসি এন জিরো e টু দি পাওয়ার মাইনাস পিসি এক্স ডিএক্স। ঠিক আছে, এটা আমি বসিয়ে দিলাম ডিএনটা। এবার আমি কি করব, এবার দেখো এখানটায় কিন্তু আমরা ফ্রি পাথের একটা কনসেপ্ট নিয়ে আসার চেষ্টা করব। আমরা ধরছি লেট x1 molecules, sorry, no x1 না dn1, let dn1 molecules have x1 dn1 molecules, তাদের হচ্ছে x1 ফ্রি পাথ আছে। x1 ফ্রি পাথ মানে কি, ফ্রি পাথ মানে এখানে খেয়াল করে দেখো নো কলিশন টিল x1, এই কনসেপ্টটা আমরা খুব ইউজ করব, নো কলিশন টিল x1, মানে x1 ডিস্টেন্স কভার করা অবধি তার কোনো কলিশনের চান্স নেই, মানে ফ্রি পাথ মানে এখানে তাই হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু ফ্রি পাথের ডেফিনেশন না। ফ্রি পাথ মানে হচ্ছে এই একটা কোলাইড করলাম তারপর আরেকটা কোলাইড করলাম, এই দুটো কলিশনের মাঝখানে টাইম কত, মানে ডিস্টেন্স কত ট্রাভেল করেছি, সেটা হচ্ছে ফ্রি পাথ। এই দুটো ডিস্টেন্সের মধ্যে যে মানে ডিস্টেন্সটা ট্রাভেল করেছি সেটাই ফ্রি পাথ। কিন্তু আমি এটাও বলতে পারি যে একটা মলিকিউলের যদি ফ্রি পাথ এক্স হয় তাহলে সে হয়তো এক্স ডিস্টেন্স অবধি যাবে উইদাউট এনি কলিশন। আর আমি এখানটায় সেই আইডিয়াটাকেই লাগাচ্ছি যে x1 n1 মলিকিউলস এর যদি x1 ফ্রি পাথ হয় তার মানে তারা x1 ডিস্টেন্স চলে যাবে উইদাউট এনি কলিশন, তার মানে তারা গ্রুপে থেকে যাবে, dn1 সংখ্যক মলিকিউলস গুলো গ্রুপের মধ্যে থেকে যাবে, কারণ তাদের তো কোনো কলিশন হচ্ছে না, আর কলিশন না হলে তারা তো বাইরে বেরোতে পারবে না। dn2 has free path x2 and so on, সরি and so on। বুঝতে পারলে তো এই জায়গাটা, কারো কোনো কনফিউশন থাকলে বলো। কারোর কোনো কনফিউশন নেই তো এখানটা? তাহলে মিন ফ্রি পাথ কি হবে, মিন ফ্রি পাথের ফর্মুলা হবে, তো নাম্বার অফ মলিকিউলস হবে না dn2 যেটা, হ্যাঁ অবভিয়াসলি dn2 এর নাম্বার, দেখো dn1 হচ্ছে মলিকিউলস আর dn2 মলিকিউলস যাদের x2 হচ্ছে ফ্রি পাথ, মানে x2 ডিস্টেন্স যাওয়া অবধি তাদের কোনো কলিশন হবে না। বুঝতে পারছো তো? dn molecules, dn obviously dn টাও নাম্বার অফ মলিকিউলস, dn2 টাও নাম্বার অফ মলিকিউলস। ঠিক আছে, বোঝা গেল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মিন ফ্রি পাথ ল্যামডা সেটা কি হবে, আমাদের মিন ফ্রি পাথের ফর্মুলা অনুযায়ী x1 dn1, প্রত্যেক মলিকিউলস গুলোর তুমি ফ্রি পাথ গুলো আর সেই মলিকিউলস এর সংখ্যাগুলো যোগ করতে থাকো, x2 dn2 প্লাস ডট 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 বাই নিচে আমার হবে কি dn1 প্লাস dn2, টোটাল নাম্বার অফ মলিকিউলস, টোটাল নাম্বার অফ মলিকিউলস না টোটাল নাম্বার, হ্যাঁ টোটাল নাম্বার অফ মলিকিউলস dn1 dn2 প্লাস ডট ডট ডট। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেশনের ফর্মে লিখি ল্যামডা আমার কি বেরোবে, যদি ইন্টিগ্রেশনের ফর্মে লিখি উপরে হবে আমার ইন্টিগ্রেশন অফ x dn আর নিচে হবে ইন্টিগ্রেশন অফ dn। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ dn আমায় কি দেবে খেয়াল করে দেখো, টোটাল নাম্বার অফ মলিকিউলস যেটা ইনিশিয়ালি ছিল, দ্যাট ইজ n0। গ্রুপের মধ্যে টোটাল নাম্বার কতগুলো মলিকিউলস ছিল, n0 সংখ্যক মলিকিউলস ছিল, আর উপরে কি থাকবে x dn। আচ্ছা, এইখানটা আমরা ধরতে পারি যে মলিকিউলস এর ফ্রি পাথ গুলো x, এটা আমার 0 থেকে ইনফিনিটি অবধি ভ্যালু হতে পারে, মানে এমন মানে অনেক ধরনের মলিকিউলস আছে, তো আমি ধরে নিচ্ছি যে এই ভ্যালুটা x এর ভ্যালু, ফ্রি পাথের ভ্যালু 0 টু ইনফিনিটি হতে পারে, জাস্ট ক্যালকুলেশনের জন্য। তাহলে এখানে আমি কি ইন্টিগ্রেশনটার লিমিট নেব 0 টু ইনফিনিটি x dn বাই n0, এটা আমার ফ্রি পাথের ফর্মুলা পাচ্ছি, ল্যামডা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x dn বাই n0। এবার আমি কি করব খেয়াল করে দেখো, dn এর একটা ফর্মুলা আমার জানা ছিল, সেটা বসাবো dn এর জায়গায়, সেটা কিন্তু x এর রেসপেক্টিভ ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা, এই ফর্মুলাটা বসাবো, বসিয়ে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, চলো একটু মুছি।
এই ক্যালকুলেশন গুলো সব করা আছে, ঠিক আছে, এই নোটের মধ্যে করা আছে, আগের নোটটায় তোমরা দেখলে বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে ল্যামডা কি, ল্যামডা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি কি ছিল, কি ছিল জানো এ বাবা, এক্স ডিএনসি, এক্স ডিএন বাই এন জিরো। এবার ডিএন এর মানটা বসিয়ে দিই, তাহলে 1 বাই এন জিরো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, ডিএনটা আমার ছিল সম্ভবত মাইনাস, না মাইনাস ছিল না, ডিএনটা আমার ছিল হচ্ছে মাইনাস ছিল, মাইনাস পিসি এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস পিসি এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার মাইনাস পিসি এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো কি হচ্ছে, n0 কেটে যাচ্ছে। আচ্ছা এক্ষেত্রে আই থিঙ্ক হ্যাঁ n0 কেটে যাচ্ছে। আচ্ছা এইখানে মাইনাসটাকে মোস্ট প্রবাবলি আমরা নাও নিতে পারি চাইলে, কারণ আচ্ছা এখানে একটা কেস আছে, মাইনাসটা এখানটায় ধরা হয়নি, একটু এই জায়গাটা আচ্ছা এখানে কোনো কারণে মাইনাসটা ধরছে না, ঠিক আছে তো, কারণ জিরো, আচ্ছা দেখে নি একবার কেন ধরছে না, 0 টু ইনফিনিটি এটা রাখলাম, যাই হোক এখানে মাইনাসটা ধরা হবে না কোনো কারণ, মোস্ট প্রবাবলি মাইনাসটা যেহেতু পিসিটা কনস্ট্যান্ট এর ভেতরেই নিয়ে নেওয়া হয়েছে, তো এরম রাখলাম, n0 কেটে যাচ্ছে, তাহলে আমার পিসিটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম সেটাকে বাইরে নিয়ে আসলাম, প্রবাবিলিটি ডেন্সিটিটা, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, দেখো কি পড়ে থাকছে, আচ্ছা এক্স ছিল, সরি একটা এক্স ছিল আই থিঙ্ক, এই এক্সটা ছিল, এই এক্সটাকে লিখতে ভুলে গেছি, একটা এক্স থাকবে এখানে, এক্স ডিএক্স, এক্স ডিএক্স, তাহলে আমার এখানটায় কি থাকছে দেখো, এক্স ই টু দি পাওয়ার মাইনাস পিসি এক্স ডিএক্স। স্যার বলো। ডিএন এর মডিউলাস में সেক্ষেত্রে নেগেটিভ সাইন তো ক্যান্সেল হয়ে যাবে। মোস্ট প্রবাবলি ওরকমই ব্যাপার হয়তো, হুম ওই রকমই মোস্ট প্রবাবলি, ওই কারণেই হয়তো মাইনাসটা নেওয়া হয়নি। স্যার বলো। বলছি এখানে যদি পিসির আগে যে মাইনাস সাইনটা ইগনোর করা হলো, ওইটা যদি ওখানে না নেওয়া হয় তাহলে তো ই এর মাথায় যে পিসিটা আছে সেটার আগে যে মাইনাসটা আছে সেটাকে তো না ক্যান্সেল এইটা করতে কেন, হয়। এটা না, এটা ওইভাবে নিচ্ছি না আমরা, ব্যাপারটা হচ্ছে যখন আমাদের মাইনাসটা থাকতে হবে, না হলে আমার এটা ই টু দি পাওয়ার মাইনাস পিসিটা আসছে না। এবার এইখানে কেন মাইনাসটা নেয়নি, এটা একটা অন্য কোনো কারণ থাকতে পারে, আমাকে একটু দেখতে হবে, আমার মনে পড়ছে না এই মোমেন্টে বইতে, স্যার ল্যামডাটা তো ওটা ডিসটেন্সটা তো পজিটিভ হবে সবসময়, ওই কারণেই ওই জন্য কি নাই? মোস্ট প্রবাবলি এটা দেখতে হবে, মোস্ট প্রবাবলি ওর আমি একটা কারণ আছে, কারণ এখানটায় মাইনাসটা নেওয়া যাচ্ছে না, হতে পারে এটা একটা কারণ, মিন ফ্রি পাতে যেটা বললো আর কি, যে ডিএনটাকে আমাকে মডিউলাস ভ্যালুটা ধরতে হবে, ডিএন এর মডিউলাস ভ্যালু ধরতে হবে, মিন ফ্রি পাথ, এখানে আমরা নেগেটিভ নেব না, এরকম একটা কারণ থাকতে পারে, একটু দেখতে হবে আমাকে, এটা আমার এই মোমেন্টে মনে পড়ছে না, কিন্তু মোদ্দা কথা এখানটা মাইনাস আমরা ধরবো না, মাইনাস ধরলে গন্ডগোল হয়ে যাবে পুরো জিনিসটা, দেখবো আমি পরে কি কারণে মাইনাসটা ধরেনি। আচ্ছা এইটা কি, আচ্ছা এই জিনিসটা দেখো, এটা কার মতো লাগছে, গামা ফাংশনের মতো লাগছে না, গামা ফাংশনের ফর্মুলা হচ্ছে গামা অফ এন, আচ্ছা একটা গামা অফ এন হচ্ছে এই ফর্মুলা, আরেকবার হালকা করে দেখিয়ে দিই, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এন মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটা হচ্ছে গামা ফাংশনের ফর্মুলা। আর যদি আমার এরম কোনো ফর্মুলা থাকে, যেটা বলেছিলাম 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স ডিএক্স যদি থাকে, একটা ই টু দি পাওয়ার সাথে মাইনাস একটা বি টার্ম রয়েছে, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হয়ে যাবে গামা অফ এন বাই বি হোল টু দি পাওয়ার এন। তো এখানে খেয়াল করে দেখো আমার এই ফর্মুলাটার মতো রয়েছে, এই দেখো এক্স আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে এন ইকুয়ালস টু 2, এন ইকুয়ালস টু 2 হচ্ছে, ঠিক কিনা, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন মাইনাস 1 ইকুয়ালস টু 1, দ্যাট ইজ এন ইকুয়ালস টু 2, আর এখানটায় বি এর জায়গায় কি আছে, পিসি আছে, তার মানে আমার এখানটায় হয়ে যাবে, তাহলে আমার এখানটায় কি হয়ে যাবে, এখানটায় আমার এই জিনিসটা যেটা কি ছিল, ল্যামডা ইকুয়ালস টু, পুরো জিনিসটা লিখি, ল্যামডা ইকুয়ালস টু কি ছিল, এক্স পিসি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, স্যার হ্যাঁ বলো বলো বলো। বলছি
ওই মানে ওইটা ওই বইতে তাই লেখা আছে, ডিএন এর মডুলাস ভ্যালুটা নেওয়ার জন্য ওটা মাইনাসটা অ্যাভয়েড করেছিল। আচ্ছা, মডিউলাস ভ্যালুটা নিয়েছে না? লিখেছে যে the modulus of dn gives the number of molecules with free path lengths between x and x plus dx। হুম 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 হলো ওইটা ল্যামডার মানটা ওই রকম ওই বসে ক্যালকুলেশন করে মাইনাসটাকে অ্যাভয়েড করেছে। ওই কারণেই কারণ এক্ষেত্রে তো আমি মিন ফ্রি পাথ ক্যালকুলেট করছি, সেক্ষেত্রে আমাকে তো মাইনাস নিলে চলবে না, আমাকে ওখানটায় মডিউলাস ভ্যালুটাই নিতে হবে। আর যখন আমরা এই প্রবাবিলিটিটা ক্যালকুলেট করছি, সেখানে তো আমার ডিএনটা মানে কি না, ডিএন না, এনটা কমে যাচ্ছে উইথ রেসপেক্ট টু ডিএন, সেই কারণে মাইনাসটা চলে আসছে। অ্যাকচুয়ালি যদি খেয়াল করি, ডিএন যেটা আছে সেটা প্রপোর্শনাল টু, হ্যাঁ ওটা যেহেতু এন সংখ্যকটা কমছে, যত আমার এক্সটা যত বাড়ছে তত আমার এনটা কমছে, সেই কারণে আমার ওইখানে মনে হয় মাইনাসটা নেওয়া রয়েছে। তো যেহেতু আমরা যখন ফ্রি পাথ ক্যালকুলেট করবো তখন মডিউলাস ভ্যালু দিয়ে, নাহলে আমার তো ভ্যালু দরকার, তো মডিউলাস ভ্যালু দিয়ে ক্যালকুলেট করতে হবে, মোস্ট প্রবাবলি এটাই কারণ। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা যেটা করছিলাম এটা কি ছিল, ই টু দি পাওয়ার পিসিএক্স ডিএক্স, এটা আমার কি দিয়ে দেবে তাহলে খেয়াল করে বলো, পিসি গামা অফ টু পিসি হোল স্কোয়ার, ঠিক কিনা? তাই দেবে তো? এর সাথে কম্পেয়ার করো, এটার সাথে কম্পেয়ার করো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস বি এক্স, সেটা দেবে গামা অফ এন বাই বি টু দি পাওয়ার এন। তাহলে এখানটায় এন কত, এখানে এন হচ্ছে মানে এন মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান, এক্স টু দি পাওয়ার ওয়ান আছে, তার মানে এন মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান, তার মানে গামা টু, তাহলে গামা টু বাই পিসি স্কোয়ার, তাহলে পিসি কেটে যাবে, আর গামা টু কি হয়, গামা টু এর ভ্যালু ইজ 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 1। মনে রাখবে গামা এন হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তো গামা টু হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 1। তাহলে আমার ল্যামডাটা কি বেরোলো খেয়াল করে দেখো, ল্যামডা আমার বেরোচ্ছে 1 বাই পিসি, হুইচ ইমপ্লাইজ পিসি ইকুয়ালস টু 1 বাই ল্যামডা, এইটা আমার দরকার, পিসি ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। প্রবাবিলিটি কি যাতে কলিশন প্রবাবিলিটি যেটা, সেটা আমার কার সমান, মিন ফ্রি পাথের ইনভার্স, খুব ইম্পর্টেন্ট, মিন ফ্রি পাথের ইনভার্সের সমান এই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি বসিয়ে দিই, আমি যে আমার প্রিভিয়াস ইকুয়েশনে এটা মুছলাম, ঠিক আছে তো, কারোর কোনো অসুবিধা নেই তো এখানটায়? তাহলে আমার ফর্মুলাটা কি ছিল, n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস x বাই x পিসি ছিল, পিসিএক্স ছিল, পিসিটা আমার বেরোলো হচ্ছে 1 বাই ল্যামডা। তাহলে আমার ইকুয়েশনটা হয়ে গেল, ভেরি ইম্পর্টেন্ট, n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস মাইনাস x বাই ল্যামডা, মাইনাস এক্স বাই ল্যামডা। এই যে ইকুয়েশনটা পেলাম, এটাই হচ্ছে আমার সার্ভাইভাল ইকুয়েশন। ঠিক আছে, এবার এই ধরনের ইকুয়েশনে কি রকম প্রবলেম আসতে পারে এই ইকুয়েশন দিয়ে, খুব সহজ অঙ্ক আসতে পারে, 1 নম্বরের অঙ্ক, সেইগুলো আমরা একটু দেখবো এবার। ঠিক আছে, এই অবধি কারোর অসুবিধা নেই তো কিছু বুঝতে? হ্যালো, কানেকশন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এটা সার্ভাইভাল ইকুয়েশন পেলাম। আচ্ছা, এই প্রেসারটা আমরা পরে যাচ্ছি, তার আগে কটা অঙ্ক দেখে নিই। এইটা কি না, এটা না, আচ্ছা এইরকম ধরো প্রশ্নটা দেখতে পারো, একটু বড় করে দিই। কি হলো, এরকম 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। এ shower of 5000 molecules each moving with same velocity originally traverse a gas, compute what would
what the number that would travel undeflected মানে no collision, কত যদি ডিফ্লেক্ট কখন হবে, যদি কলাইড করে কারোর সাথে তখনই ডিফ্লেকশনটা হবে, কিন্তু আনডিফ্লেক্টেড মানে কোনো কলিশন হয়নি আফটার ট্রাভার্সিং আ ডিস্টেন্স 0.5 and 1 of its mean free path। ঠিক আছে, তো সিম্পল কি অঙ্ক দিয়েছে, এটা কি বলছে যে এখানে আমায় বলছে যে n0 মানে ইনিশিয়াল যেটা সেটা হচ্ছে 5000 খানা মলিকিউল ছিল, 5000 খানা ইনিশিয়াল মলিকিউল ছিল, সকলে আমার একটা গ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা কতটা দূর গেলে তারা আনডিফ্লেক্টেড যেতে পারবে, আনডিফ্লেক্টেড মানে কলিশন অ্যাভয়েড করে কতটা দূর যেতে পারবে, মানে সার্ভাইভ করবে কতটা দূর উইদাউট কলিশন। খেয়াল করে দেখো, এই কারণেই সার্ভাইভাল ইকুয়েশনটা আসছে, কতটা ডিস্টেন্স দূর, তাদের যে মিন ফ্রি পাথ তার 0.5 টাইমস অ্যান্ড তাদের মিন ফ্রি পাথ টাইমস মানে 1 টাইমস অফ মিন ফ্রি পাথ। তার মানে আমাকে দেখতে হবে যে সে কতটা দূর গেল, ডিস্টেন্স কতটা কভার করলো, x ইকুয়ালস টু একটা হচ্ছে 0.5 অফ ল্যামডা, দ্যাট ইজ ল্যামডা বাই টু, আর x ইকুয়ালস টু 1 ল্যামডা, দ্যাট ইজ অনলি ল্যামডা। কত হবে, জাস্ট ইকুয়েশন বসাও, n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস x বাই ল্যামডা, জাস্ট এই ফর্মুলাটা বসাবো আমার বেরিয়ে যাবে। তো ল্যামডা বাই 2 যদি বসাই তাহলে আমার কি হচ্ছে, n ইকুয়ালস টু কত, n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার x এর জায়গায় কত বসাবো, ল্যামডা বাই 2 বসাও, ল্যামডা বাই 2 বসালে কত হবে, ল্যামডা ল্যামডা কেটে যাবে, মাইনাস হাফ, দ্যাট ইজ n0 e টু দি পাওয়ার 2, সরি n0 e টু দি পাওয়ার মাইনাস হাফ, হ্যাঁ এটাই তো হচ্ছে। এবার n0 এর ভ্যালুটা বসিয়ে দাও, n0 এর ভ্যালুটা বসিয়ে দাও, n0 হচ্ছে 5000, আর e টু দি পাওয়ার মাইনাস 2 যেটা আছে, e টু দি পাওয়ার সরি e টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ, e টু দি পাওয়ার মাইনাস 2 না, e টু দি পাওয়ার মাইনাস হাফ যেটা আছে, এটার ভ্যালু ক্যালকুলেটরে ফেলে বসালে আমার মোটামুটি বেরোবে হচ্ছে সামথিং লাইক 3300, সরি 3032 এরকম মতো ভ্যালু বেরোবে। সিমিলারলি তুমি যদি x ইকুয়ালস টু, এটা হচ্ছে ফর x ইকুয়ালস টু ল্যামডা বাই 2 এর জন্য, সিমিলারলি তুমি x ইকুয়ালস টু 1 এর জন্য যদি করো, x ইকুয়ালস টু ল্যামডা নট 1, তাহলে সেটা আমার কি হয়ে যাবে, n0 e টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ 5000 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 1 1 বাই e, এটা ক্যালকুলেট করলে মোটামুটি তোমার দেবে হচ্ছে 1840 মতো। ঠিক আছে, এরকম সিম্পল সিম্পল প্রবলেমস কিছু আসতে পারে। এই যে ফ্রি পাথের অঙ্ক, এখানে কিছু অঙ্ক করা আছে, দেখো সিম্পল কেস, কিছুই নেই, 3টে অঙ্ক দেওয়া আছে দেখো, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা একটুখানি ঝামেলার জিনিসে যাচ্ছি, ঠিক আছে। ফ্রি পাথ এই অবধি কারোর কোনো অসুবিধা নেই তো? কারোর কোনো অসুবিধা নেই তো? তাহলে একটা অন্যরকম টপিকে আমরা একটু এগোবো। হ্যালো, কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, চলো এবার আমরা যে টপিকটা করব, এই টপিকটা ইজ কানেক্টেড টু ট্রান্সপোর্ট ফেনোমেনা, ট্রান্সপোর্ট ফেনোমেনার সাথে কানেক্টেড। ট্রান্সপোর্ট ফেনোমেনাতে বিশাল বড় একটা বাজে রকম ক্যালকুলেশন করা রয়েছে, তোমরা যদি দেখো, দেখে খুব মাথা খারাপ হয়ে যাবে যে এটা কি করা, যদি ট্রান্সপোর্ট ফেনোমেনার জিনিসগুলো দেখো, খুব বাজে একটা অঙ্ক করা রয়েছে, কিন্তু যদি ঠান্ডা মাথায় ধরে ধরে করো দেখবে যে কিছুই না, শুধু কটা জিনিস মনে রাখতে হচ্ছে। হ্যাঁ, জিনিসটা আলটিমেটলি অনেক বড় হয়ে যাচ্ছে, মানে লেন্দি হয়ে যাচ্ছে, মানে প্রথমবার দেখলে কারোরই করতে ইচ্ছা করবে না, কিন্তু যদি ধরে ধরে একটু এগোতে পারো তাহলে কিন্তু কিছুই মনে হবে না, আরামসে ব্যাপারটা বেরিয়ে যাবে। তো এটা, এই কনসেপ্টটা দিয়ে আমরা প্রেসারটা বার করব ইউজিং দ্য কনসেপ্ট অফ মিন ফ্রি পাথ। মানে পি এর আমরা ফর্মুলা পেয়েছিলাম তো, পি ইকুয়ালস টু 1/3 রো সিআরএমএস, রো সিআরএমএস স্কোয়ার, এই ফর্মুলাটা পেয়েছিলাম তো, এইটাকেই আমি আরেকবার বার করব, কিন্তু মিন ফ্রি পাথের কনসেপ্ট অ্যাপ্লাই করে বার করব। আর এইখানে যা কাজগুলো করব সেটাই আমরা পরে ইউজ করব ট্রান্সপোর্ট ফেনোমেনার অঙ্ক, মানে বড় বড় ডেরিভেশন গুলো করতে। ঠিক আছে, তো কি সেটা চলো দেখা যাক। আচ্ছা, এখানটায়
গল্পগুলো লেখা রয়েছে, তোমাদের মেন আইডিয়াটা বলতে থাকি, ঠিক আছে? এরকম আমি কনসিডার করছি, জাস্ট এ মিনিট, আমি একটা কনসিডার করছি যে সামওয়্যার একটা অ্যাক্সিস রয়েছে, একটা ধরো একটা কন্টেনার আছে, একটা বিশাল বড় কন্টেনার। সেই কন্টেনারের এখানটায় আমি XYZ অ্যাক্সিস এঁকেছি। এই অ্যাক্সিসটা আঁকার পদ্ধতিটা হচ্ছে যেভাবে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস আঁকি সেইভাবে, মানে এক্সটা এইদিকে, ওয়াইটা এইদিকে, জেডটা এইদিকে। এখানটায় আমার একটা এরিয়া রয়েছে, এই এরিয়াটা হচ্ছে সে ডিএ, এই এরিয়াটা হচ্ছে ডিএ। আমি ধরবো যে এই ডিএ তে কতগুলো মলিকিউলস এসে স্ট্রাইক করছে, এই যে এরিয়াটা আমি এঁকেছি কতগুলো মলিকিউলস আমার এই এরিয়াতে এসে স্ট্রাইক করছে। কোথা থেকে স্ট্রাইক করছে? সামওয়্যার অ্যাট এ ডিস্টেন্স, যেটা আমার এই যে অরিজিন থেকে, এই অরিজিন থেকে প্রায় আর দূরত্বে রয়েছে, আর জেড অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, জেড অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এরকম সামওয়্যার দূরে একটা ভলিউম রয়েছে, একটা ভলিউম রয়েছে ডিভি, ঠিক আছে? এই যে ভলিউমটা, এই ভলিউমের মধ্যে আমার অনেকগুলো মলিকিউলস রয়েছে। মলিকিউলস গুলো কি করছে? নিজেদের মধ্যে কোলাইড করছে, ঠিক আছে? তো এবার আমরা ধরে নিচ্ছি এন হচ্ছে মলিকুলার ডেনসিটি। মলিকুলার ডেনসিটি আগেও বলেছি, মলিকুলার ডেনসিটি কি? কতগুলো মলিকিউলস আছে পার ইউনিট ভলিউম। তাহলে আমাকে একটু বলো তো এর মধ্যে টোটাল নাম্বার অফ মলিকিউলস কত থাকার কথা? ডিভির মধ্যে নাম্বার অফ মলিকিউলস ইন ডিভি, মলিকিউলস এনডিভি এনডিভি ইন ডিভি ইকুয়ালস টু এনডিভি। দেখো এইভাবে ধরে ধরে করবো এনডিভি। আচ্ছা, মলিকিউলস এর কলিশন ফ্রিকোয়েন্সি, সব মলিকিউলস গুলো নিজেদের মধ্যে কোলাইড করছে, কলিশন ফ্রিকোয়েন্সি মানে এক সেকেন্ডে কতগুলো কলিশন হচ্ছে, কলিশন ফ্রিকোয়েন্সি। কলিশন পার ইউনিট টাইম, সেটাকে আমি ধরে দিচ্ছি নিউ সি। নিউ সি কলিশন ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ কলিশন পার ইউনিট টাইম, নাম্বার অফ কলিশনস পার ইউনিট টাইম, পার ইউনিট টাইম। এবার তাহলে বলো ডিটি তে নাম্বার অফ কলিশনস ইন টাইম, ডিটি নাম্বার অফ কলিশনস ইন টাইম ডিটি কতগুলো হবে? ডিটি টাইমে কত কলিশন হবে? অবভিয়াসলি নিউ সি ডিসি, নিউ সি ডিটি, ঠিক কিনা? যদি এক সেকেন্ডে নিউ সি খানা কলিশন হয় তাহলে ডিটি টাইমে নিউ সি ডিটি কলিশন হবে। এবার একটা জিনিস ভেবে দেখো, এইখানটায় এই ডিভির মধ্যে দুখানা মলিকিউলস কোলাইড করছে, সেটাকে আমি কটা কলিশন ধরবো? দুটো কলিশন ধরবো, মানে একটা কলিশন, সরি দুটো মলিকিউলস কোলাইড করছে সেটাকে আমি একটা কলিশন ধরবো। তাহলে আর এই ডিভির মধ্যে কতগুলো মলিকিউলস আছে? আমার এনডিভি সংখ্যক মলিকিউলস রয়েছে, তাহলে আমার কতগুলো কলিশন হচ্ছে ইন ডিভি? নাম্বার অফ কলিশনস ইন ডিভি ভলিউম ইন টাইম ডিটি, ডিটি টাইমে ডিভির মধ্যে কতগুলো কলিশন হবে? সেটা হবে হাফ নিউ সি ডিটি এন ডিভি, দুটোকে জাস্ট গুণ করে দিয়েছি, নিউ সি ডিটি এন ডিভি। বুঝতে পারছো তো? এনডিভি হচ্ছে কতগুলো মলিকিউলস ডিভির মধ্যে রয়েছে, আর মিউ সি ডিটি হচ্ছে কতগুলো কলিশন আমার ডিটি টাইমে হচ্ছে। এবার হাফটা কেন করলাম? কারণ 2 molecules equals to 1 collision, 2 molecules cause 1 collision, ঠিক কি না? দুজনে মিলে কলাইড করবে তবেই তো একটা হবে, তাই জন্য এখানে আমি হাফ টার্মটা এনেছি। না হলে আমাকে এটার কলিশনটাও ধরতে হচ্ছে, আবার এটার কলিশনটাও ধরতে হচ্ছে, কিন্তু দুজনে মিলে তো একটাই কলিশন করলো।
বুঝতে পারলে তো? এই অবধি কারো কোনো কনফিউশন নেই তো? স্যার আরেকবার একটু বলুন। ডিভির মধ্যে আমি আমি শোনো, মেন আইডিয়াটা কি, এটা একটা আমার কিছু রয়েছে, কন্টেনার রয়েছে, কন্টেনারটার মধ্যে অনেকগুলো মলিকিউলস রয়েছে। এবার আমি এটা পুরো ম্যাথামেটিক্যাল আইডিয়া, ঠিক আছে তো? আমি ধরছি কন্টেনারের একটা এরিয়া রয়েছে ডিএ, কন্টেনারের মধ্যে এই আমি আর দূরে কোথাও একটা ডিভি ভলিউম রয়েছে। এবার আমি দেখতে চাইছি ডিভি ভলিউম থেকে কত পরিমাণ মলিকিউলস এসে ডিএ তে পৌঁছবে। সেটা যদি বার করতে পারি তাহলে পুরো চারপাশ থেকে মানে ফুল এরিয়া থেকে কতগুলো মলিকিউলস এসে আমার ডিএ তে পৌঁছবে, এইটা হচ্ছে আমার মেন টার্গেট। বুঝতে পারলে? এই এরিয়াটার মধ্যে চারপাশ থেকে কত মলিকিউলস এসে এসে পৌঁছবে সেটা আমার বার করতে হবে। তার জন্য আমি একটা কি ছোট্ট ভলিউম ডিভি কনসিডার করেছি, এইটা থেকে কতগুলো মলিকিউলস এসে আমার ডিএ তে পৌঁছবে সেটা বার করব। তারপর আমি ক্যালকুলেট করব যে সম্পূর্ণ মানে থ্রি ডাইমেনশনাল এরিয়া থেকে কতগুলো মলিকিউলস এসে ডিএ তে পৌঁছবে। এইটা ক্লিয়ার হলো কি? একটু বলো আমি কি হ্যাঁ বার স্যার। করতে চাইছি, টার্গেটটা কি। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে যে কতগুলো মলিকিউলস ডিএ তে এসে পৌঁছবে ফ্রম ডিভি। তো ডিভিতে কিভাবে মলিকিউলস গুলো ডিভি থেকে ডিএ তে আসবে? ব্যাপারটা হচ্ছে ডিভির মধ্যে অনেকগুলো মলিকিউলস রয়েছে, মলিকিউলস গুলো সবাই একে অপরকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে কি হচ্ছে ডিভি থেকে মলিকিউলস গুলো বেরোতে থাকছে, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। যেমনি দুটো মলিকিউল কোলাইড করছে, কোলাইড করে সে বেরিয়ে যাচ্ছে, এরকম করে ডিভি থেকে কিন্তু চারপাশে মলিকিউলস গুলো বেরোচ্ছে, ঠিক কিনা? কিন্তু খেয়াল করে দেখো কিছু সংখ্যক মলিকিউলস কিন্তু আমার ডি এর দিকে যাবে, ডিএ তে এসে পৌঁছবে, কিছু সংখ্যক মলিকিউলসই কিন্তু আমার ডি এর দিকে যাবে। তো এই যে মলিকিউলস গুলো ডিভি থেকে বেরোচ্ছে সেটা আগে আমায় বার করতে হবে যে প্রতি সেকেন্ডে ডিভি থেকে কতগুলো মলিকিউলস বেরোচ্ছে। ঠিক আছে, ডিভি থেকে প্রতি সেকেন্ডে কতগুলো মলিকিউলস বেরোচ্ছে সেটা কি করে আমি বার করব? দেখো একটা কলিশন হলে দুটো মলিকিউলস বেরোবে, এটা ভাবো, একটা কলিশন ডিভিতে হলো, দুজন কোলাইড করলো, যেমনি কোলাইড হলো তারা ডিভি থেকে বেরিয়ে গেল। তো একটা তাহলে আমাকে বার করতে হবে ডিভিতে প্রতি সেকেন্ডে কতগুলো কলিশন হচ্ছে। তো ডিভির মধ্যে প্রতি সেকেন্ডে কত কলিশন হচ্ছে? এতগুলো কলিশন হচ্ছে, ঠিক কিনা? ডিভি প্রতি সেকেন্ড না, ডিডি টাইমের মধ্যে কতগুলো কলিশন হচ্ছে, এইটা হচ্ছে কি হচ্ছে না বলো। কারণ ডিটি টাইমে আমার কতগুলো কলিশন হবে, নিউ সি ডিটি, যেখানে নিউ সিটা হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি, আমি একটা টার্ম ধরেছি যে পার ইউনিট টাইমে কতগুলো কলিশন প্রবাবল আমার ওই সিস্টেমটার মধ্যে। আর ডিভিতে কতগুলো মলিকিউলস আছে? এন ডিভি মলিকিউলস আছে। এনটা কি? নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, ওই এরিয়াটার মধ্যে বা ওই কন্টেনারের মধ্যে বা যেটা আমরা ধরেছি সেটার মধ্যে। ঠিক আছে তো? তাহলে আমার কতগুলো মলিকিউলস কোলাইড করছে ইন টাইম ডিটি, সেটা হচ্ছে এই সংখ্যক মলিকিউলস, হাফ নিউ সি ডিটি এন ডিভি। আর এতগুলো মলিকিউলস উইল কাম আউট অফ ডিভি, উইল কাম আউট অফ ডিভি। বুঝতে পারলে এই অবধি? এটা বলো এই জায়গাটা, না বুঝতে পারলে আরেকবার বলবো এটা। এই এই হ্যাঁ স্যার স্টার্টিংটা বুঝে বুঝেছি। গেলে কোনো অসুবিধা নেই, ঠিক তো? আমি দেখতে চাইছি ডিভি থেকে কতগুলো মলিকিউলস বাইরে বেরিয়ে আসছে, আর ডিভি এটার জন্য আমাকে দেখতে হবে যে কতগুলো মলিকিউলস ডিভির মধ্যে হচ্ছে ইন টাইম ডিটি। আর যতগুলো কলিশন হচ্ছে ততগুলোই মলিকিউলস আমার, কারণ একটা কলিশন হলেই আমার দুটো মলিকিউলস বাইরে বেরিয়ে আসবে। এবার সরি, একটা ভুল হলো, একটা ভুল হলো, এটা এতগুলো মলিকিউলস বেরোবে না এর থেকে, কারণ একটা এতগুলো কলিশন হচ্ছে ডিভির মধ্যে। এবার একটা কলিশন হলে দুটো মলিকিউলস ডিভি থেকে বেরিয়ে আসবে। For one collision, two molecules comes out from DB. For one collision, collision হবে. For one collision, two molecules come out from DB. From DB. তাহলে number of molecules coming out of DB, in all directions in time dt,
সেটা কত হবে? যেহেতু একটা কলিশনে দুটো মলিকিউল হয়, এর সাথে তোমার দুই আবার গুণ হয়ে যাবে। বুঝতে পারলে তো? এর সাথে আমার 2 গুণ হয়ে যাবে, সেটা তাহলে আমার হবে ইকুয়ালস টু নিউ সি এন ডিভি ডিটি। বুঝতে পারলে তো? এতগুলো কলিশন হচ্ছে, একটা কলিশন হলে দুটো মলিকিউল বেরিয়ে আসবে, তাহলে এর সাথে 2 গুণ করো, কতগুলো মলিকিউলস আবার বের হচ্ছে ডিভি থেকে? নিউ সি এন ডিভি ডিটি। ক্লিয়ার? ক্লিয়ার তো? বলো একটুখানি। হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা মুছলাম তাহলে। তাহলে এবার এই ছবিটাই ছিল। দেখো আমার কতগুলো মলিকিউলস বাইরে বেরোচ্ছে অল সাইডে, সব সাইড দিয়ে, সেটা হচ্ছে নিউ সি এন ডিভি ডিটি। তার মধ্যে থেকে কতগুলো মলিকিউলস ডি এর দিকে যাচ্ছে, কতগুলো মলিকিউলস আমার ডি এর দিকে যাবে। খেয়াল করে দেখো, তারা আমার একটা এরকম, এইটা একটা ঘন কোণ বলে, সলিড অ্যাঙ্গেল। এই সলিড অ্যাঙ্গেলের মধ্যে যতগুলো মলিকিউলস থাকবে তারাই আমার ডি এর দিকে যাচ্ছে। এই সলিড অ্যাঙ্গেলের মধ্যে টোটাল নাম্বার অফ মলিকিউল যেটা সব সাইডে বেরোচ্ছে সেটা হচ্ছে এটা। এর ফ্র্যাকশন অফ মলিকিউলস হুইচ ইজ কন্টেন্ট ইন দিস সলিড অ্যাঙ্গেল, তারাই আমার ডি এর দিকে যাচ্ছে। আর আমি শুধু বার করতে চাইছি যে ডিভি থেকে ডি এর দিকে কতগুলো মলিকিউলস যাচ্ছে সেটা বার করতে চাইছি। আচ্ছা, সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা কি হয়? যদি ধরো একটা এরিয়াকে তৈরি করে সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা, এই ডি ওমেগা যদি একটা এ এরিয়াকে তৈরি করে, এটা ধরো, এটার নাম দিলাম আমি, কত দেব, এইটা একটা এরিয়াকে তৈরি করবে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার আর, এই দুটো রেডিয়াস হচ্ছে আমার আর। তো ঠিক যেমন সার্কেলের ক্ষেত্রে আমরা কি করতাম, আর হতো, অ্যাঙ্গেল থাকতো থিটা, আর এইটা হতো এস, এই লেন্থটা হচ্ছে এস। তাহলে এস ইকুয়ালস টু আর থিটা যেরকম হতো, সার্কেলের ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেল কি তৈরি করে? স্ফিয়ার তৈরি করে। এক্ষেত্রে আমার ফর্মুলাটা হয়ে যাবে, এস এর জায়গায় এরিয়া চলে আসবে, ডিএ ইকুয়ালস টু আর এর জায়গায় আমার আর স্কোয়ার চলে আসবে, আর স্কোয়ার ডি ওমেগা। ডিএ জায়গায় তাহলে আমার ডি ওমেগা ইকুয়ালস টু আমার কি হবে? ডি ওমেগা ইকুয়ালস টু ডিএ বাই আর স্কোয়ার হবে। অবভিয়াসলি খেয়াল করে দেখো, এক্ষেত্রে যেমন এই সার্কেলটা, থিটা অ্যাঙ্গেলটা আমার এস কে সাবস্টেন্ড করছে সার্কেলের মধ্যে, তেমন এই ডি ওমেগা ঘন কোণটা আমার এই এরিয়া ডিএ কে সাবস্টেন্ড করছে। বুঝতে পারলে এই অবধি? কারোর কোনো অসুবিধা? এই জায়গাটা না বুঝতে পারলে বলো কিন্তু। এই একটা বুঝে গেলে এর পরের গুলো আর কোনো অসুবিধা হবে না। সেটা একটু আরেকবার বলুন। সলিড অ্যাঙ্গেলটা একটুখানি বলি তাহলে। আচ্ছা, আরেকবার ঠান্ডা মাথায় বলছি। ধরো, আচ্ছা, একটা সার্কেল যদি আমি আঁকি, সার্কেলে তোমার রেডিয়াস হচ্ছে আর, তুমি একটা আর্ক আঁকছো সার্কেলের মধ্যে, এই অংশটা, এটা হচ্ছে এইটুকুনি হচ্ছে আমার এস, ঠিক আছে? এই সার্কুলার কিন্তু এস, স্ট্রেট লাইন নয় কিন্তু, এটা সার্কেলের মধ্যেই আছে এস। তো এইটা আমার কত অ্যাঙ্গেল সাবটেন্ড করবে? এটা রেডিয়াস আর, এটা রেডিয়াস আর, এই অ্যাঙ্গেলটা কত? এটা কিন্তু সার্কেল ছিল, থিটা। তাহলে আমার এস ইকুয়ালস টু আর থিটা হবে কি হবে না বাই ফর্মুলা? এটা তো আমরা জানি। এবার এটার 3 ডাইমেনশন তুমি কনসিডার করো, তখন আর সার্কেল থাকবে না, তখন জিনিসটা হয়ে যাবে স্ফিয়ার। তো স্ফিয়ারে তো এরকম 2 ডাইমেনশনাল অ্যাঙ্গেলের কোনো কেস নেই, এটা তো 2D ছিল, এটা তো 2D কেস ছিল, 2D। এটা হচ্ছে 3D কেস, স্ফিয়ার। তো তখন আমার কি, তখন যে জিনিসটা অ্যাঙ্গেলের যেটা 3 ডাইমেনশনাল ভার্সন হবে সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। আর সেটা আমার সাবটেন্ড করবে, হ্যাঁ, একটা এরিয়াকে সাবটেন্ড করবে। এটা একটা এরিয়া, এই এরিয়াটাকে আমি নাম দিচ্ছি এ। বুঝতে পারছো তো? আর এই থিটার জায়গায় চলে আসবে জিনিসটা আমার ডি ওমেগা। তো ওটাকে আমাকে গোল করে বোঝাতে হবে, এখানে যেমন আমি এরম বোঝাচ্ছি সেটাকে গোল করে বোঝাতে হবে। আর রেডিয়াস তো আরই রয়েছে। তো সলিড অ্যাঙ্গেলে যেমন এটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা, সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে ফর্মুলাটা হবে আমার এ ইকুয়ালস টু মানে আর স্কোয়ার ডি ওমেগা। বুঝতে পারছো তো? এটা এখানে স্কোয়ার হয়ে যাবে, কারণ এখানটায় লেন্থ আছে, এখানে লেন্থ আছে, এখানে এরিয়া আছে, তাহলে এখানে আমাকে স্কোয়ার হতে হবে, ডাইমেনশন সেম হতে হবে বোথ সাইডে। বুঝতে পারলে?
ঠিক আছে। তাহলে ডি ওমেগাটা কি? ডি ওমেগাটা হচ্ছে আমার এ বাই আর A স্কোয়ার। আর এবার স্কোয়ার। খেয়াল করো, এটা হচ্ছে এরিয়া যেটা আমার ওই সলিড অ্যাঙ্গেল ডি ওমেগাটা সাবটেন্ড করছে অন দ্য স্ফিয়ার। এই স্ফিয়ারের মধ্যে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে, এটা তার মানে কিন্তু এই একটা ওই কি বলবো, মানে চাকতি মতো অংশ হবে, বুঝতে পারছো তো? একটা কড়াইর মতো অংশ হবে যদি তুমি একটু কনসিডার করো স্ফিয়ারের অংশটা, এরিয়াটা, ঠিক কি না? এইটা মানে এরকম প্যারাশুটের মতো হবে, বুঝতে পারছো এবার? তা না হলে তোমার সব যে পয়েন্ট থেকে আমার সেন্টারের ডিস্টেন্স আর হবে, বুঝতে পারছো তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ এইটা হ্যাঁ। হচ্ছে আমার ডি, এটা এরিয়াটা, এটা ঠিক আছে? প্যারাশুটের মাথার মতো, মানে গোল প্যারাশুট, কিন্তু নট ওই লম্বা প্যারাশুট, বা ছাতার মতো হবে, ঠিক আছে। ঠিক আছে? বুঝেছি। সব ডিস্টেন্সটা যাতে প্রত্যেক পয়েন্ট সেন্টার থেকে এইটার গায়ের প্রত্যেক পয়েন্টের ডিস্টেন্স আর হবে, ঠিক আছে তো? মানে অবভিয়াসলি এর মানে সাইডগুলো তুমি যে কোনো সাইড থেকে নাও, তোমার সেন্টারের ডিস্টেন্স ফ্রম দ্য সাইডস আর। কিন্তু এই আইডিয়াটা, তবে আমার কিন্তু ফর্মুলাটা হচ্ছে ডি ওমেগা ইকুয়ালস টু এ বাই আর স্কোয়ার। কিন্তু এখানটা একটা কেস হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, আমি ছবিটা আরেকবার আঁকছি। ডিভি যেটা ছিল, ডিভি থেকে ডিএটা কিন্তু একটা ফ্ল্যাট সারফেস, এরকম ভাবে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। এটা থেকে যদি তুমি অ্যাঙ্গেল সাবটেন্ড করো, সেটা কিন্তু এরম গিয়ে পড়বে, মানে ডাইরেক্ট ডি এর ওপর কিন্তু পড়বে না, ডি এর ওপর স্ল্যান্ট ভাবে পড়বে, ঠিক কি না? ইমাজিন করতে পারছো ব্যাপারটা? ডিএ শুয়ে আছে, এই পয়েন্টটার ডিস্টেন্স আর, কিন্তু এইখান থেকে এতটা ডিস্টেন্স তো আর হবে না, আরটা তো এই অবধি যাবে, ঠিক কি না? তার মানে এই অ্যাঙ্গেলটা কি পুরো ডিএ কে টাচ করতে পারছে? পুরো ডিএ এরিয়াটাকে টাচ করতে পারছে? পাচ্ছে না। কিন্তু কিন্তু আমার কাজ করতে হবে এই এরিয়াটাকে নিয়ে, এই এরিয়াটাকে নিয়ে, বুঝতে পারছো তো? ছবিটা একটু গন্ডগোল লাগছে না তো? আমার কাজ করতে হবে হচ্ছে এই এরিয়াটাকে নিয়ে, লাল রঙের এরিয়াটা। এই এরিয়াটা হচ্ছে সাবটেন্ড করছে, কিন্তু আমার চাই হচ্ছে এই এরিয়াটা, এই এরিয়াটা ডিএটা। তো ডি এর সাথে এই এরিয়ার সম্পর্ক কি? যে এরিয়াটা সাবটেন্ড হচ্ছে, এই এরিয়াটা ডি এর সাথে সম্পর্ক কি? সিম্পল কেস, ধরো এরকম ছবিটা, তো ছবিটা এরকম, এই অ্যাঙ্গেলটা যদি তুমি দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। কোথায় গেল ছবিটা? এই ছবিটা দেখো, এই যে আর সেন্টার থেকে ডিস্টেন্সটা হচ্ছে থিটা, জেড অ্যাক্সিসের সাথে, এরকম ভাবে ছবিটা এঁকেই দিই। হয়ে গেল। এটা হচ্ছে আমার ডিএ এরিয়াটা, আর আমার অ্যাকচুয়ালি আমার এই অংশটা আমার সাবটেন্ড করছে ডিভির সাথে, ডিভির সাথে। এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, যেটা আমার সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে রেখেছে উইথ জেড অ্যাক্সিস, যেটা জেড অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে রেখেছে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ছবিটা আমি যদি দেখি, এটা এরকম একটা ছবি হচ্ছে না? এটা ডিএ, এটা অ্যাঙ্গেল থিটা হয়ে যাবে, এটা ডিএ কস থিটা হবে, হবে কি হবে না বলো? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝেছি। বোঝা গেল তো? তাহলে এই এরিয়াটা হচ্ছে ডিএ কস থিটা, এই যে এই এরিয়াটা, এটা হচ্ছে ডিএ কস থিটা। তাহলে আমার যেটা করতে হবে, ডি ওমেগাটা যেটা, সেটা কি হয়ে যাবে? ডিএ কস থিটা বাই আর স্কোয়ার। বুঝতে পারলে? কারোর যদি না বুঝতে পারো আমাকে একটু বলো এই জায়গাটা, যদি কারোর কোনো অসুবিধা থাকে। স্যার আমি বুঝিনি। কোন জায়গা থেকে বোঝনি একটু বলো আমাকে, কোন পার্টটা? স্যার অ্যাঙ্গেল বলে দিন, অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলের হ্যাঁ কেসটা? অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলটা কি? এটা যেমন ধরো, এটা আমার একটা সার্কেল, এটা সার্কেল। সার্কেলের ক্ষেত্রে এই যে এই নিয়মটা তো জানোই, যে যদি আমার একটা আর্ক যেটা থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, এই এস যেটা আছে সেটা আমার থিটা অ্যাঙ্গেল তৈরি করছে সেন্টারে, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা হবে, এটা তো জানো সার্কেলের ক্ষেত্রে। একই নিয়ম তুমি যখন 3 ডাইমেনশনে লাগাচ্ছ, তখন তোমার এটা স্ফিয়ার হয়ে গেল। স্ফিয়ারের ক্ষেত্রে অ্যাঙ্গেলের 3 ডাইমেনশনাল ভার্সন হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যেটাকে আমরা বলি হচ্ছে ঘনকোণ, সলিড অ্যাঙ্গেল। ডি ওমেগাটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল।
ঠিক আছে, ডি ওমেগাটাকে বলবো আমরা সলিড অ্যাঙ্গেল। যেমন ধরো এই অ্যাঙ্গেল থিটাটা আমার একটা এস, এই সার্কেলের ওপর এস একটা লেন্থ তৈরি করছে, অ্যাঙ্গেল থিটাটা আমার এই সার্কেলের ওপর এস একটা লেন্থ তৈরি করছে। সলিড অ্যাঙ্গেল ডি এটা ওমেগা বুঝি স্ফিয়ারের উপর এরিয়া তৈরি করবে। হ্যাঁ বলো। ওই ডিএ কস থিটাটা যেখান থেকে হলো আচ্ছা ওই আচ্ছা আচ্ছা জায়গাটা আচ্ছা বুঝি আচ্ছা 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 ডিএ কস থিটা, ডিএ কস থিটাটা দাঁড়া আমি এই ছবিটা থেকে দেখি বোঝাতে পারি কিনা। না এটা থেকে বুঝতে পারবে, আরেকবার দেখাচ্ছি। চলো ডিএ কস থিটাটা হচ্ছে কোথা থেকে, চলো এটা হচ্ছে, আচ্ছা এইটা ছিল আমার ডিএ, এটা হচ্ছে ডিএ, আর ডিএ থেকে মোটামুটি ডি এর সেন্টার থেকে তোমার আর ডিস্টেন্স দূরে আমার ডিভি রয়েছে। ঠিক আছে, ডি এর সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে, ডিভিটাকে আমি আর আঁকলাম না, জাস্ট বোঝাচ্ছি। ডিভি হচ্ছে এই বক্সটা, বুঝতে পারছো তো? এখান থেকে এই ডিভির সেন্টার থেকে তুমি একটা অ্যাঙ্গেল ফেলছো, যেটা আমার, যেটাকে আমি সলিড অ্যাঙ্গেল বলবো। ধরো এইটা আর হলো, সেন্টারটাও আর হলো। এবার ধরো এই পার্টটা যেটা এসে টাচ করবে সেটা কি আমার এই পয়েন্টে এসে টাচ করতে পারবে যদি আমি আর ডিস্টেন্সই ধরি? জাস্ট ইমাজিন করে ধরো না। না, এটা একটু আগে এসে শেষ হয়ে যাবে। কারণ বলতে পারো যে তোমার এই অংশটা হচ্ছে আমার মানে অ্যাঙ্গেল এরিয়া সাবটেন্ডেড বাই ডিভি। এই অংশটা হচ্ছে যে এই যে আমি আঁকলাম, আমি একটু কালার চেঞ্জ করে দিই, এই যে আমি পার্টটা আঁকলাম এই গোলটা, এইটা হচ্ছে এরিয়া যেটা আমার ডিভি এই ডি ওমেগা সলিড অ্যাঙ্গেলটা তৈরি করছে, ঠিক কি না? এটা বুঝতে পারছো তো? এটা কিন্তু তাহলে ডিএ কে সাবটেন্ড করছে না। তাহলে আমাকে শুধু দেখতে হবে যে এই ডিএ এরিয়াটা আর এই এরিয়াটার মধ্যে সম্পর্ক কি, শুধু সেটা দেখতে হবে। তো তুমি যদি এটাকে, এটা তো আমার 3 ডাইমেনশনাল ভিউ ছিল, এটাকে যদি তুমি 2 ডাইমেনশনাল ভিউতে দেখো তখন তুমি দেখবে যে আমার ডিএটা হচ্ছে এইটা এরকম হয়ে যাবে, 2 ডাইমেনশনে দেখছো, এটা হচ্ছে আমার ডিএ, এটা হচ্ছে ডিএটা, এই এরিয়াটা, বুঝতে পারছো তো? আর এইখান থেকে তোমার এই যে এরিয়াটা তৈরি হলো, এই এরিয়াটা হচ্ছে তোমার এই ডিভি এই ডি ওমেগা সলিড অ্যাঙ্গেলটা তৈরি করছে, ডিভি, এই যে এই এরিয়াটা তোমার, আর এইটা হচ্ছে তোমার ডিএ, আর এইটা হচ্ছে তোমার ডিভি, যে এই সলিড অ্যাঙ্গেলটা এই এরিয়াটা তৈরি করছে। ঠিক আছে, এটা কিন্তু এরিয়া, কিন্তু আমি 2 ডাইমেনশনে দেখছি, তার জন্য এরকম দেখছি। এবার দেখো এই মিডিল থেকে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, তাহলে তুমি বাই জিওমেট্রি ভেবে দেখো এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল থিটা হবে কি হবে না। মানে আরেকটু ভালো করে দেখলে এটা ডিএ, আর এটা হচ্ছে যে এরিয়াটা আমার ডিভি তৈরি করছে, এইটা হচ্ছে সেই এরিয়া যেটা ডিভি তৈরি করছে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা হবে কি হবে না একটু ভেবে বলো। কারণ এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, খেয়াল করো, যদি তুমি এইটাকে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা আমার এর সাথে 90 ডিগ্রি, আর এইটা যেটা আছে এটা আমার এই এরিয়াটার সাথে 90 ডিগ্রি, এই লাইনটা আমার এই এরিয়ার সাথে 90 ডিগ্রি, তাহলে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল থিটা হচ্ছে কি হচ্ছে না ভেবে দেখো। এই লাইন একটা, এই লাইন একটা, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এইটার সাথে এই লাইনটা যেটা আছে সেটা হচ্ছে, ধরো আমি এটা মার্ক করে দিচ্ছি, এই লাইনটার সাথে এই লাইনটা হচ্ছে আমার 90 ডিগ্রি, আর এইটার সাথে আমার এইটার হচ্ছে কি অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল থিটা হবে কি হবে না বলো। একটু অসুবিধা হবে এটা ভিজুয়ালাইজ করতে, কিন্তু একটু এটা যাই হোক, এটা মাথায় রাখো যে এটা থিটাই হবে, পরে ঠান্ডা মাথায় ভাববে বুঝতে পারবে, এখন মাথায় ঢুকবে না, ঠিক আছে? ঠান্ডা মাথায় পরে ভাববে দেখবে যে এই অ্যাঙ্গেলটাও থিটা হচ্ছে। তো মাথায় রাখো এই যে ডি এর সাথে এই যে সলিড অ্যাঙ্গেল যে এরিয়াটা তৈরি করছে তার সেই দুটো এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে তো? এটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। তাহলে এইটা আমার ডিএ কস থিটা হবে কি হবে না বলো। যদি এই দুটো এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়, এটা আমার ডিএ হয়, আর এই অ্যাঙ্গেলটা আর এটার এই এরিয়াটার সাথে এটার অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এটা ডিএ কস থিটা হবে,
নর্মাল ভেক্টরের রুল। ডিএ কিন্তু এরিয়াটাকে রিপ্রেজেন্ট করছে, বুঝতে পারলে তো? তাহলে আমার ডি ওমেগা যে সলিড অ্যাঙ্গেলটা আছে সেটা আমার ডিএ কস থিটা এরিয়াকে তৈরি করছে, ঠিক আছে তো? এটা আমি জাস্ট দেখবো যে ডিএ সলিড অ্যাঙ্গেল, ডি ওমেগা সলিড অ্যাঙ্গেলটা আমার ডিএ কস থিটা এরিয়াটাকে তৈরি করছে। তাহলে আমি ডি ওমেগাটার ফর্মুলা কি লিখবো? ডিএ কস থিটা বাই আর স্কোয়ার, ঠিক আছে? ডিএ কস থিটা বাই আর স্কোয়ার, এইটুকুনি মাথায় রাখো আপাতত, এইটুকুনি মাথায় রাখো। ডি ওমেগা ইকুয়ালস টু ডিএ কস থিটা বাই আর স্কোয়ার। তোমাদের মোস্ট প্রবলি এইখানেই প্রবলেমটা হচ্ছে যে এটা কি করে অ্যাঙ্গেলটা হলো, বাকি জিনিসগুলো তো বুঝতে পারছো। বলো, অসুবিধা হলে বলো। আচ্ছা ছাড়ো, চলো এইটা মাথায় রাখো, ডি ওমেগা ইকুয়ালস টু ডিএ কস থিটা বাই আর স্কোয়ার, ঠিক আছে? এবার যতগুলো মলিকিউলস, আচ্ছা এটা একটু মুছলাম, আমি যেটা পেলাম সেটা পেলাম হচ্ছে এই ডিভি থেকে যে সলিড অ্যাঙ্গেলটা বেরোচ্ছে, এই ডিভি থেকে যে সলিড অ্যাঙ্গেলটা বেরোচ্ছে সেই সলিড অ্যাঙ্গেলটা ভ্যালু পেলাম আপাতত ডি ওমেগা। এই ডি ওমেগাটা বার করলাম, ডি ওমেগা কি পেলাম? ডি ওমেগা ইকুয়ালস টু ডিএ কস থিটা বাই আর স্কোয়ার। কিন্তু এবার একটা জিনিস বলো, কতগুলো মলিকিউলস আমার এই এরিয়াটার মধ্যে রয়েছে? নাম্বার অফ মলিকিউলস উইদিন দিস কোন, নাম্বার অফ মলিকিউলস উইদিন দিস NDV কোন, না ওইভাবে হবে না, উইদিন দিস কোন ওইভাবে বার করব না। দেখো টোটাল কত মলিকিউলস বাইরে বেরোচ্ছে, টোটাল কত মলিকিউলস বাইরে বেরোচ্ছে সব দিকে, নিউ সি ডিটি এন ডিভি, দেখো এগুলো মুখস্থ হয়ে যাবে একটু প্র্যাকটিস করতে করতে। নিউ সি ডিটি এন ডিভি, এতগুলো মলিকিউলস চারদিক থেকে বাইরে বেরোচ্ছে, ঠিক আছে তো? এবার ধরো এই পুরোটাকে তুমি যদি পুরো এরিয়াটাকে কনসিডার করো, এটা একটা স্ফিয়ার হবে কিনা? এটা একটা স্ফিয়ার হবে তো, পুরো এরিয়াটা যদি চতুর্দিক কনসিডার করো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা যেরকম সার্কেলের কমপ্লিট অ্যাঙ্গেল 2 পাই হয়, সার্কেলের কমপ্লিট অ্যাঙ্গেল 2 পাই হয়, একটা স্ফিয়ারের কমপ্লিট সলিড অ্যাঙ্গেল 4 পাই হয়, কমপ্লিট সলিড অ্যাঙ্গেল, এটা মাথায় রাখবে। সার্কেলটার পুরো অ্যাঙ্গেলটা মানে এটা হচ্ছে থিটা পাই বাই টু, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3 পাই বাই 2, আর লাস্টে যখন আমি এখানে এসে পৌঁছবো আবার, মানে আমি পুরো একটা গোটা সার্কেলটাকে আমি কভার করে নিলাম, আমার এই তাহলে পুরো এই অ্যাঙ্গেলটা কত? 2 পাই, ঠিক কিনা সার্কেলের ক্ষেত্রে? হ্যাঁ তার মানে থিটার কমপ্লিট ভ্যালু হচ্ছে 2 পাই, থিটার কমপ্লিট ভ্যালু হচ্ছে 2 পাই। একইভাবে 3 ডাইমেনশনে তোমার ডি ওমেগা যেটা হচ্ছে আমার সলিড অ্যাঙ্গেল, তার কমপ্লিট ভ্যালু হচ্ছে 4 পাই, বুঝতে পারলে? ডি ওমেগা সলিড অ্যাঙ্গেল যেটা ঘনকোণ, এই যে ঘনকোণ, তার কমপ্লিট ভ্যালুটা হচ্ছে আমার 4 পাই। মানে তোমার যদি এটাকে পুরো কমপ্লিট ঘুরে এখান থেকে গিয়ে তুমি একদম শেষে এরকম ভাবে পুরো স্ফিয়ারটাকে কভার করে, তোমার ভ্যালু পাবে হচ্ছে 4 পাই। এটা মাথায় রাখতে হবে, এটা আমরা তো অত 3 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়ে কাজ করি না, তো এটা মাথায় রাখতে হবে। এটা মোটামুটি তোমরা আই থিঙ্ক ইয়েতেও করেছো, এই গসের লতেও করেছিলে প্রুফে, গসের এটা ছিল ওই 4 পাই এর মানটা বের করা। ওই জিনিসই সেম জিনিস। তাহলে তুমি খেয়াল করে দেখো টোটাল এত সংখ্যক মলিকিউলস আমার এই 4 পাই এরিয়ার মধ্যে বেরোচ্ছে, 4 পাই মধ্যে বেরোচ্ছে। তাহলে আমার এই কোণের মধ্যে কত ফ্র্যাকশন অফ মলিকিউলস থাকবে? ডি ওমেগা বাই 4 পাই সংখ্যক মলিকিউলস থাকবে কি থাকবে না বলো? একটু ভেবে বলো। এতগুলো মলিকিউলস চারদিকে বেরোচ্ছে, মানে পুরো 4 পাই জুড়ে বেরোচ্ছে, 4 পাই অ্যাঙ্গেল জুড়ে বেরোচ্ছে, সলিড অ্যাঙ্গেল জুড়ে বেরোচ্ছে, হ্যাঁ 4 পাই সলিড অ্যাঙ্গেল জুড়ে আমার এতগুলো মলিকিউলস বেরোচ্ছে। তাহলে এই কোণের মধ্যে কতগুলো মলিকিউলস থাকবে?
মানে এটা তো একটা ফ্র্যাকশন, সেটা হচ্ছে ডি ওমেগা বাই 4 পাই সংখ্যক মলিকিউলস থাকবে, টোটাল মলিকিউলসের ডি ওমেগা বাই 4 পাই সংখ্যক, ঠিক কি না? ইউনিটারি মেথড, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ঠিক তো? এই জায়গাটা বোঝা গেল তো? এটা হচ্ছে ডি ওমেগা বাই 4 পাই ইন্টু মিউ সি ডিটি এন ডিভি, এটা হচ্ছে কতগুলো মলিকিউলস আমার এই কোনটার মধ্যে রয়েছে সেটা আমি বার করলাম। তাহলে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, নাম্বার অফ মলিকিউলস মুভিং টুয়ার্ডস ডিএ, ডি এর দিকে কতগুলো মলিকিউল এগোচ্ছে, এই যে ছবিটা ছিল, এই ডি এর দিকে কতগুলো মলিকিউলস এগোচ্ছে ফ্রম ডিভি, সেটা হবে আমার কি, টোটাল সংখ্যক কতগুলো মলিকিউলস সব দিকে বেরোচ্ছে মিউ সি ডিটি এন ডিভি, তার মধ্যে থেকে কতগুলো মলিকিউলস আমার ওই সলিড কোণের মধ্যে থাকবে, ডি ওমেগা বাই 4 পাই। এবার আমি কি করব, ডি ওমেগার মান একটা পেয়েছিলাম সেটা বসিয়ে দেবো, ডি এ কস থিটা বাই 4 পাই আর স্কোয়ার নিউ সি ডিটি এন ডিভি। ক্লিয়ার এই জায়গাটা? এবার একটা কথা, হ্যাঁ বলো। আচ্ছা, আর্দ্রত্বের মধ্যে আর কোনো মলিকিউল নেই? হ্যাঁ আছে তো, তাদের সাথে তো আবার ধাক্কা খাবে তো। আমি তো একটা বললাম যে কতগুলো মলিকিউলস ডি এর দিকে যাচ্ছে, এবার তো কোশ্চেন আসছে কতগুলো মলিকিউলস ডি এ তে পৌঁছবে, নাম্বার অফ মলিকিউলস দ্যাট উইল reach DA from DV, ডিভি থেকে কতগুলো মলিকিউলস আমার ডিএ তে এসে পৌঁছবে, কতগুলো মলিকিউলস হবে, এইটা তো হচ্ছেই, তার সাথে কি গুণ হবে, এনি আইডিয়া? এতগুলো মলিকিউলস খেয়াল করো আমার ডিভি থেকে রওনা হয়েছে ডি এর দিকে, যাত্রা শুরু করেছে ডি কোথা থেকে, ডিভি থেকে যাত্রা শুরু করেছিল এতগুলো মলিকিউলস, মানে এটা হচ্ছে ইনিশিয়াল নাম্বার অফ মলিকিউলস n0, আর ডি তাকে কতটা ডিস্টেন্স কভার করতে হবে, আর ডিস্টেন্স কভার করতে হবে। খেয়াল করো ডি এটা কত দূরে আছে, আর ডিস্টেন্স দূরে আছে, তাহলে এখানে ওই সারভাইভাল ইকুয়েশনটা আসবে কি আসবে না ভেবে দেখো, সারভাইভাল ইকুয়েশনটা আসছে কি আসছে না, এন ডিভি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা। কেসটা বুঝতে পারলে? এতগুলো মলিকিউলস আমার ডিভি থেকে যাত্রা শুরু করেছিল, এরা হচ্ছে আমার ইনিশিয়াল নাম্বার অফ মলিকিউলস n0, তার মধ্যে তাদেরকে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, আর ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, ট্রাভেল করলে তবে সে ডিএ তে এসে পৌঁছবে। তো ডিএ তে এসে পৌঁছতে কতজন পারবে, যতজন মানে ডিএ অবধি যেতে গিয়ে কোনো কলিশন করবে না, মানে সার্ভাইভ করবে, তার মানে সার্ভাইভাল ইকুয়েশন n ইকুয়ালস টু n0 ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, এটা বসাতে হবে। n0টা কি, এই জিনিসটা বসিয়ে দাও। দেখলে তো কিভাবে জিনিসটা ফর্ম হলো? এবার তুমি এইভাবে টুকরো টুকরো করে মনে রাখতে পারো জিনিসটাকে। ঠিক আছে তো? ক্লিয়ার তো এই জায়গাটা? সবাই বলো একটুখানি। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আমার তাহলে কতগুলো মলিকিউলস আমার ডিএ তে এসে পৌঁছচ্ছে, ডিএ না ডি নাম্বার অফ মলিকিউলস রিচিং ডিএ, সেটা আমার হয়ে যাচ্ছে ফ্রম ডিভি, নাম্বার অফ মলিকিউলস রিচিং ডিএ ফ্রম ডিভি, কারণ এখন আমি শুধু ডিভি থেকেই কতগুলো মলিকিউলস আসছে তাদের কনসিডার করছি, নাম্বার অফ মলিকিউলস রিচিং ডিএ ফ্রম ডিভি, সেটা আমি বসি, সেটা হচ্ছে আমার একদম, যদি আমি মনে করে বসাই পরপর, সবার আগে ধরো এটা বসাবো, ডিএ কস থিটা, ডি ওমেগার মানটা ডিএ কস থিটা, নিচে 4 পাই থাকছে 4 পাই আর স্কোয়ার, তারপর আমার কি হচ্ছে, নাম্বার অফ মলিকুল যেটা আমার ডিভি থেকে বেরোচ্ছিল মিউ সি ডিটি এন ডিভি, আর তার সাথে আমার কি গুণ হচ্ছে সার্ভাইভাল ইকুয়েশনটা, কারণ সবাই এসে পৌঁছতে পারবে না। তাহলে এটা হচ্ছে শুধু ডিভি থেকে কতগুলো মলিকুলস এসে পৌঁছবে ডিএ তে,
এবার number of molecules reaching DA from all direction, number of molecules, number of molecules, number of molecules reaching DA from all directions. এইটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে বলতো, আমাকে ভলিউম ইন্টিগ্রাল করতে হবে। ভলিউম ইন্টিগ্রাল অফ না, ভলিউম ইন্টিগ্রাল অফ এই জিনিসটা আমি পেয়েছি, সেটা dA cos থিটা বাই 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার নিউ সি ডিভি, নিউ সি ডিটি, তারপর কি আছে n ডিভি ই টু দি পাওয়ার মাইনাস r বাই ল্যামডা। এটার ভলিউম ইন্টিগ্রাল করতে হবে। এবার ভলিউম ইন্টিগ্রাল করব, এটা আমার কি ধরা হয়েছে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, স্ফিয়ার ধরা হয়েছে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস ধরা হয়েছে। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমার ডিভির মান কত হয় পোলার কোঅর্ডিনেটসে, ডিভির মান হচ্ছে, এই কিছু কিছু জিনিস মনে রাখলে বাকি জিনিসগুলো করা খুব অসহজ। r স্কয়ার sin থিটা d থিটা d phi dr, r স্কয়ার sin থিটা d থিটা d phi dr। এটা হচ্ছে ডিভির মান, r স্কয়ার sin থিটা d, এটাকে ভেঙে ভেঙে মনে রাখতে পারো যে একটা r sin থিটা হয়, r sin থিটা d থিটা হয়, একটা r dr হয়, আর একটা d phi হয়। এইভাবে ভেঙে ভেঙেও মনে রাখতে পারো। এটাকে যোগ করে মানে গুণ করে দাও, তাহলে উপরের টার্মটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো r sin থিটা d থিটা আর dr আর d phi। তাহলে আমার এই যে উপরে যে টার্মটা পেলাম, সেটাকে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে এইভাবেই। তাহলে আমার নাম্বার অফ মলিকিউলস রিচিং DA ফ্রম অল ডাইরেকশন, রিচিং DA সেটা কি হয়ে যাবে, অল ডাইরেকশনস, সেটা আমার হয়ে যাবে কি, বসিয়ে দিই ভ্যালুগুলো। কিসের উপর ইন্টিগ্রেশন করব সেটা একবার দেখে নিই। প্রথমে আচ্ছা, তার আগে আমাকে সরি, আরেকটা পার্ট আমার বাকি থাকছে, না অসুবিধা নেই, বসাতে পারি। সেটা হচ্ছে কি, আমার কি কি টার্মস আছে যেগুলো, একবার লিখে নি, আরেকবার ডিএ লিখি, ডিএ cos থিটা বাই, আচ্ছা এটা তিনটে ইন্টিগ্রেশন হবে, একবার লিখেই নি পুরো জিনিসটা, ইন্টিগ্রেশন ওভার ভি ডিএ cos থিটা বাই আর স্কয়ার, কি ছিল তারপর নিউ সি ডিসি, নিউ সি ডিটি, এন ডিভি, আচ্ছা এন এ, আচ্ছা এই ডিভির ভ্যালুটা বসিয়ে দেবো এবার, এন ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডি আর। ঠিক আছে, এটা বসালাম। বসিয়ে এবার আমি এক কাজ করি, একটুখানি ভেঙে নিই। দেখো আর স্কয়ার কেটে যাচ্ছে, তিনটে যে ইন্টিগ্রেশন হবে কার রেসপেক্টে হবে, থিটার রেসপেক্টে হবে, ফাই এর রেসপেক্টে হবে, আর আর এর রেসপেক্টে হবে। আর স্কয়ার কেটে যাচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এইখানে একটা আর এর ফাংশন রয়ে আছে, তাহলে এইটা থাকবে। cos থিটা আর sin থিটাটা আমার থিটার সাথে কাজ করবে, আর কোনো ফাই টার্ম নেই, তো ফাই টার্ম সিঙ্গেল একা পড়ে থাকবে। বাকি সব টার্মগুলোকে বাইরে নিয়ে নিতে পারি, মানে ডিএটাকে বাইরে নেব, নিউ সি কে বাইরে নেব, ডিটি কে পর্যন্ত বাইরে নেব, কারণ এখানে ডিটির কোনো কাজ নেই, এনটাকে বাইরে নেব। তাহলে আমার কি পড়ে থাকলো, ইন্টিগ্রেশন আর ইকুয়ালস টু, আর এর ভ্যালু হচ্ছে 0 থেকে ইনফিনিটি, কারণ আমি সব মলিকিউলস ধরছি। আর এর ভ্যালু ফ্রম 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা dr, r by lambda dr, ইন্টিগ্রেশন r by lambda dr বাই ইন্টিগ্রেশন, পরেরটা কি হচ্ছে, আর হয়ে গেল একটা থিটার রেসপেক্টে হবে, থিটা ইকুয়ালস টু, আচ্ছা থিটার ভ্যালুটা এই জায়গাটা একটুখানি তোমাদের বলতে হবে, থিটার ভ্যালুটা আমি নেব হচ্ছে 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 সাইন থিটা cos থিটা ডি থিটা, cos থিটা ডি থিটা, আর বাকি কি রাখলো, ফাই রইলো। ফাইটার ভ্যালু কত হচ্ছে, ফাই এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে
phi equals to 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই। আচ্ছা এইটা কেন নিলাম একটু আইডিয়া করে বলতে পারবে? এইরাম ভ্যালুগুলো কেন নিলাম? এই যে ডি এ রয়েছে, ডি এ তে তুমি ধরো একটা ডি এর ওপরে একটা এরকম সেমি সার্কেল, একটা হেমিস্ফিয়ার আছে ধরো, ঠিক আছে, একটা হেমিস্ফিয়ার রয়েছে। তাহলে এই হেমিস্ফিয়ারের সব দিক থেকে মলিকিউলস এসে আমার ডি এ তে পড়ছে। তো তুমি তো এতক্ষণ এইটুকুনি কনসিডার করেছিলে, এইটুকুনি এরিয়া কনসিডার করেছিলে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তোমাকে যদি পুরোটা কভার করতে হয়, তুমি খেয়াল করো তোমাকে কি করতে হবে, থিটার ভ্যালু 0 থেকে π/2 অবধি নিতে হবে। 0 থেকে π/2 অবধি নিলে তোমার এতটা অংশ কভার হচ্ছে, ঠিক কিনা? 0 থেকে π/2 নিলে এতটা অংশ কভার হচ্ছে, তাই তো? আর তারপর তুমি ফাইটাকে পুরোটা কভার করো, মানে 0 থেকে 2 পাই, তাহলে তুমি খেয়াল করো পুরো হেমিস্ফিয়ারটা কভার হয়ে যাবে। এইগুলো কিন্তু ভলিউম ইন্টিগ্রেশনের সময় করার কথা, যখন তোমরা ভলিউম ইন্টিগ্রাল করেছিলে। যে আর না হলে যদি অত বুঝতে অসুবিধা হয় তো মনে রাখবে যে হেমিস্ফিয়ারের জন্য থিটার ভ্যালু 0 থেকে π/2 আর ফাই এর ভ্যালু 0 থেকে 2 পাই। আর একটু চেষ্টা করলে বুঝতে পারবে থিটার ভ্যালু 0 থেকে π/2 মানে এতটা এরিয়া, এই যে যেটা আমি শেডেড লাইন দিয়ে দেখিয়েছি, এতটা এরিয়া কভার করলো। এবার ফাইটাকে পুরো সার্কেলটাকে কভার করো, তাহলে এই স্ট্রিপটাও ফুল কভার করবে, কভার করলে আমার এই ফুল এরিয়াটা খেয়ে নিচ্ছে, মানে পুরো হেমিস্ফিয়ারটা কভার হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের হেমিস্ফিয়ার থেকে কতগুলো মলিকিউলস এসে এই ছোট্ট এই ডি এর মধ্যে এসে পৌঁছবে, সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে আমরা বার করব। আচ্ছা ঠিক আছে, এবার এখানে একটা কেস আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে তাহলে আমাকে দেখো এইগুলোকে বার করতে পারলে আমার কাজ আরো সহজ হয়ে যাবে। এবার এই তিনটে ইন্টিগ্রেশনের মধ্যে প্রথমটা তো খুব সহজে, ফাই এরটা খুব ইজিলি বার হবে। ফাইটা কত দেবে? এইটা কত দেবে? 2 পাই দেবে। এবার এইটা দেখো, এটা আবার গামা ফাংশন হয়ে গেল, ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus r by lambda। তোমার এখানটায় x to the power 0 আছে, তুমি ধরতে পারো, বা r to the power 0 আছে, r to the power 0 আছে dr। তার মানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু 1, তাই তো? n এর ভ্যালু 1, তার মানে এটা আমার গামা 1 হচ্ছে। এটা আমাকে কি দেবে একটু ভেবে দেখো, গামা 1 বাই এখানে x এর সাথে যে b টার্মটা আছে মানে 1 বাই ল্যামডা, গামা 1 বাই 1 বাই ল্যামডা হচ্ছে কি হচ্ছে না? যদি গামা ফাংশন মনে আছে কারুর? এইটা বুঝতে পারলে কেসটা? ক্লিয়ার করে দেখাই, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। 0 to infinity r e to the power minus r by, সরি r তো ছিল না, r তো নেই, শুধু e to the power minus r by lambda ছিল dr। এই জিনিসটা আমার গামা ফাংশন হয়ে যাচ্ছে। কিরকম গামা ফাংশন? গামা 1 বাই এখানটায় বিটা হচ্ছে 1 বাই ল্যামডা, তাহলে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 1, 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 1। তার মানে ক্যালকুলেট করে এটা তোমার ল্যামডা দিচ্ছে। তুমি এইটা মনেও রাখতে পারো যে এই জিনিসটা আমার ল্যামডা দেবে, গামা ফাংশনের ফর্মে মনে রাখতে পারো। গামা ফাংশন না করলে এটাকে সিম্পলি ইন্টিগ্রেট করো, তাও তুমি দেখবে ল্যামডাই বেরোচ্ছে। ডি ফাইটা আমার 2 পাই বেরোলো, এটা তো সহজ আছে, কিছু করার নেই, 0 টু পাই 2 পাই। আর সাইন থিটা কস থিটা যেটা আছে, সাইন থিটা কস থিটা, কস থিটাকে জেড ধরো, জেড ধরে ক্যালকুলেট করো, কস থিটা ডি থিটা, থিটা ইকুয়ালস টু 0 টু পাই বাই 2, আহা 0 টু পাই বাই 2 সরি, 0 টু পাই বাই 2, এটাকে ক্যালকুলেট করলে তোমার 1 বাই 3 বেরোবে। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তোমার ভ্যালু বেরোবে 1 বাই 3, 1 বাই তো 1 by 2 আসছে। 1 বাই 2 চলো দেখা যাক একবার। সাইন থিটা কস থিটাই তো, ও না এক সেকেন্ড, হ্যাঁ এটা 1 বাই 2 হবে অ্যাকচুয়ালি। আচ্ছা একটা কেস আছে, এটা 1 বাই 3 এখন হবে না, একটা জিনিস আমি মিস করে ফেলেছি। আচ্ছা এইটা আমি এখন ক্যালকুলেট করব না, এই দুটোকে আমি ধরো ক্যালকুলেট করে নিলাম, এইটাকে আমি এখন ক্যালকুলেট করব না, এই সাইন থিটার কেসটাকে আমি রেখে দেবো, সাইন থিটা কস থিটাটাকে রেখে দেবো, কারণ এখানে আমার একটা কস থিটা টার্ম চলে আসবে। কোথা থেকে আসবে বলছি,
ধরো আমরা তো প্রেসার বার করছিলাম অন ডিএ, প্রেসারটা আমার বার করার ইচ্ছা আছে, তাহলে আমার এখানটায় প্রেসার মানে হচ্ছে একটা ফোর্স, ফোর্স মানে হচ্ছে আমার এখানটায় দেখতে হবে চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম পি। তো খেয়াল করো এই ডি এর ওপর বেঁকে এসে যদি একটা মলিকিউল এসে আঘাত করে, যেটা থিটা অ্যাঙ্গেলে এসে আঘাত করছে, আর তারপর সেটা উল্টো দিকে ব্যাক করে যায়, আমার কত মোমেন্টামের চেঞ্জ হলো? অ্যাকচুয়ালি এখানটায় আমি থিটা স্যার ওই যে আগের দিন যেরকম বেরিয়েছিল 2m ওরকম। ওরকম 2mc, যেহেতু আমি এটা এই অ্যাক্সিস বরাবর ধরছি 2mc cos থিটা ধরবো, কারণ আমাকে সরি এইটা তো অ্যাকচুয়ালি এইভাবে চলে যাবে, কিন্তু আমি শুধু এই কম্পোনেন্টটা নেব, এর স্ট্রেট কম্পোনেন্টটা নেব। এই দিক দিয়ে যে মোমেন্টামটা আসছে, এই দিক দিয়ে যে ধরো এইভাবে ধরবো আর কি, এই দিক দিয়ে যে মোমেন্টামটা আসছে সেই মোমেন্টামটা হচ্ছে এমসি, তাহলে সেইটার কম্পোনেন্ট স্ট্রেট এই বরাবর কম্পোনেন্ট কি হবে? এমসি cos থিটা, তাই তো? হ্যাঁ স্যার। আর এইটা যদি এইদিকে চলে যায় তাহলে আমি এটার এই বরাবরটা কি হবে? মাইনাস এমসি cos থিটা, ঠিক কি না? এখানে এমসিটা চলে গেল, কথার কথা এইভাবে স্ট্রাইক করে এখানে চলে গেল। তো একটা তার বোথ কম্পোনেন্ট উপরে আর নিচে একটা এমসি cos থিটা হবে, আর এইটার কম্পোনেন্ট হবে মাইনাস এমসি cos থিটা, ঠিক কি না? হ্যাঁ তাহলে আমার টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম কত হচ্ছে? এমসি cos থিটা মাইনাস অফ মাইনাস এমসি cos থিটা, দ্যাট ইজ 2mc cos থিটা। সিটা হচ্ছে ভেলোসিটি, 2mc cos থিটা। এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম, ঠিক আছে? 2mc cos থিটা। এবার এই 2mc cos থিটাটাকে আমি ওই নাম্বার অফ, তাহলে টোটাল মোমেন্টাম যেটা আছে, চেঞ্জ ইন মোমেন্টাম, টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম ইন ডিএ, টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম অন ডিএ এরিয়া কত হবে? কত হবে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম অন ডিএ এরিয়া? এইটা হচ্ছে, আচ্ছা এটা আমি একটা নাম দিলাম, এটা মোমেন্টাম, তো তাহলে আমি এটা স্মল লেটার পি লিখছি, স্মল লেটার পি চেঞ্জ ফর স্ট্যান্ডস ফর মোমেন্টাম, বা ডেল্টা পিও দিতে পারি, ঠিক আছে? সেটা আমার কত হবে? আমি যদি ফর্মুলাটা আমি দেখি কি কি ছিল আমার, ডিএ ছিল, ডিএ বাই নিচে কি ছিল, 4 পাই আর স্কোয়ার কেটে গেছে, ডিএ বাই 4 পাই ছিল, নিউ সি ছিল, ডিটি ছিল, এন ডিভি ছিল, আচ্ছা এন ছিল, ডিভিটা ছিল না। এরপর আমার 0 টু ইনফিনিটি আর মাইনাস সরি ই টু দি পাওয়ার আর মাইনাস এক্স ছিল, আর ই টু দি পাওয়ার মাইনাস আর, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা ছিল ডিআর, যেটা আমার বেরোলো কত? এটা আমার বেরোলো ল্যামডা সমান, এই জিনিসটা ল্যামডা বেরোবে। আর একটা টার্ম কি ছিল? 0 টু, একটা টার্ম ছিল 0 টু 2 পাই ফাই ছিল, যেটা আমার বেরোবে ফাই, এটা এটা বেরোবে আমার 2 পাই। আর যে টার্মটা ছিল সেখানটায় খেয়াল করো আমার থিটা ছিল, তো সেখানে আমার 2mc cos থিটা যদি আমি গুণ করে দিই, 2mc cos থিটা sin থিটা cos থিটা t থিটা, ঠিক আছে? এইখানে যেহেতু cos থিটা টার্মটা রয়েছে, এই যে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম ডিএ তে, সেটা আমি এখানে ঢুকিয়ে দিলে এই cos থিটাটাও আমার এই ইন্টিগ্রেশনে ঢুকে যাবে, ঠিক কি না? ঠিক আছে তো? এই জায়গাটা বুঝতে পারলে তো সবাই? আমি এটা বার করছি টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম অন ডিএ। তাহলে আমি এই জিনিসটা গুছিয়ে লিখি, এটা মুছবো, এটা একটু মুছলাম তাহলে। আচ্ছা তার আগে আমার, তাহলে আমার 2mcটা যদি আমি বাইরে নিয়ে আসি, একটু খেয়াল করে দেখো, 2mcটা যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে আমার ভেতরে পড়ে থাকছে 0 টু পাই বাই 2 cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা sin থিটা, cos স্কোয়ার থিটা sin থিটা d থিটা। এবার তুমি cos থিটাকে জেড ধরো, cos থিটাকে জেড ধরে কাজ করো, dz ইকুয়ালস টু মাইনাস sin থিটা d থিটা, বসিয়ে বসিয়ে করতে থাকো, তুমি দেখবে এই জিনিসটা তোমার 1/3 বেরোবে, এই ইন্টিগ্রেশনটা 1/3 বেরোবে।
cos স্কয়ার থিটা আর ইনটু sin থিটা d থিটা, এটা তোমার 1/3 বের হচ্ছে। করে হ্যালো দেখো, স্যার, বলো। বলছি এখানে সি আর ডিটি টাইমের প্রজেক্ট সি ইন্টু ডিটি তো সেক্ষেত্রে আর হচ্ছে, সেক্ষেত্রে আরটা তো ওই টি আর কম্পোনেন্টের মধ্যে ঢুকে যাচ্ছে। তো সিটা এখানে বুঝলাম না, আরেকবার বলো, এক সেকেন্ড। সিটা সি ইন্টু ডিটি হচ্ছে আর, ডি ইন্টু সি ইন্টু ডিটি আর, না এখানটা সেভাবে ধরছি না, এখানটা আমি সিটা ধরেছি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? সিটা এখানে কিন্তু এখানটায় এক্ষেত্রে সিটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরা হয়েছে, এক্ষেত্রে আমরা ওইটা ধরছি না। বইতে দেখবে বা এই নোটটাতে লেখা রয়েছে দেখবে, এখানে সিটাকে ধরা হয়েছে কনস্ট্যান্ট ভ্যালু অ্যাকচুয়ালি, এখানে ওটাকে আর এর ফাংশন ধরছি না। এটা যদি আমি সিটাকে ধরবো, যখন আমি ট্রান্সফার ফেনোমেননের অঙ্কটা করব তখন সিটাকে আমরা ধরবো, তখন সিটা দেখা যাবে, তখন আমাকে সি এর সিডিসি একটা টার্ম চলে আসবে, ঠিক আছে? এখানে তো সেই কেস নেই, তাই জন্য আমি এটাকে সিটাকে আমি ধরছি ধরো আরএমএস ভেলোসিটি। আরএমএস ভেলোসিটি কি হয়? আরএমএস ভেলোসিটি একটা গ্যাসের জন্য তো একটা ফিক্সড ভ্যালু দেয়, তাই তো? সেরকম কেস, সেরকম কেস অ্যাভারেজ বা আরএমএস ভেলোসিটি একটা ফিক্সড ভ্যালু পাবো আমরা। তাহলে যদি আমি সম্পূর্ণ ক্যালকুলেশন করি, তাহলে আমার ডিপি যেটা চেঞ্জ ইন মোমেন্টাম, সেটা আমি কি পাচ্ছি? টোটাল ক্যালকুলেট করলে আমি পাবো হচ্ছে ডিএ ছিল ডিএ বাই 4 পাই, ডিএ বাই 4 পাই নিউ সি ডিটি এন, তারপর আমার কি কি পড়ে থাকলো? একটা ল্যামডা পড়ে থাকলো, এটা ল্যামডা পড়ে থাকলো, আর কি পড়ে থাকলো? 1/3 পড়ে থাকলো, 2 পাই পড়ে থাকলো, খেয়াল করে দেখো, আর লাস্টে আমার 2mc পড়ে থাকবে। এইগুলোই থাকছে কিনা? এই তিনটে জিনিস আমার হচ্ছে ওই তিনটে ইন্টিগ্রেশন থেকে এসেছে, ল্যামডা, 1/3, 2 পাই, এইগুলো হচ্ছে আমার এই তিনটে ইন্টিগ্রেশন থেকে এসেছে, আর 2mc, এই বাইরেরটা 2mcটা থাকছে, আর এই ইন্টিগ্রেশনটা 1/3 দিচ্ছে। বুঝতে পারলে তো? এবার নিউ সি এর সাথে একটা সম্পর্ক আছে, যে কলিশন ফ্রিকোয়েন্সি, এটা অনেকটা আমার ইয়ের মতোই ফর্মুলা। সিটা যদি আমার মলিকিউলস গুলোর ভেলোসিটি হয়, তাহলে সি ইকুয়ালস টু নিউ সি ল্যামডা হবে। এই কারণেই নিউ সি আর ল্যামডাটা দেওয়া হয়েছে। কেন হচ্ছে বলো তো? খেয়াল করো, সিটা হচ্ছে মলিকিউলস গুলো অ্যাভারেজ ভেলোসিটি, তো দুটো কলিশনের আগে সে কতটা দূর যাবে? দুটো কলিশনের আগে সে কতটা দূর যাবে? ল্যামডা দূর যাবে, ঠিক কি না? অ্যাভারেজ ভেলোসিটি তো, তাহলে অ্যাভারেজ, তাহলে তার কতটা ডিস্টেন্সে যাবে দুটো কলিশনের আগে? ল্যামডা পরিমাণ ডিস্টেন্স যাবে, যেটা মিন ফ্রি পাথের সমান, ঠিক কি না? আর টাইম কত লাগবে? সেটাকে রিল্যাক্সেশন টাইম বলা হয় 1/t, যেটা হচ্ছে দুটো কলিশনের মাঝখানের টাইম। আর কলিশন ফ্রিকোয়েন্সি নিউ সি যেটা, সেটা হচ্ছে 1/t এরই ইনভার্স বা রেসিপ্রোকাল। কলিশন ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t এর রেসিপ্রোকাল, টিটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। দুটো কলিশনের আগে যতটা টাইম লাগে সেটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। তো টি টাইমে সি কতটা, একটা মলিকিউল যেটা স্পিড, অ্যাভারেজ স্পিড হচ্ছে সি, সে কতটা দূর যাবে ইন রিল্যাক্সেশন টাইম? ল্যামডা পরিমাণ দূর যাবে। তাহলে তুমি এবার চেক করে দেখো, সি ইকুয়ালস টু ল্যামডা বাই টি, রাইট? আর ইকুয়ালস টু নিউ সি ল্যামডা। হচ্ছে কি হচ্ছে না বলো? বুঝতে পারলে? এটাকে তোমরা একদম পাতি এই আমাদের যে অ্যাকাউস্টিক্স এর ফর্মুলার মতো করে মনে রাখতে পারো, বা ওই ওয়েভস এর ফর্মুলার মতো করে মনে রাখতে পারো, সি ইকুয়ালস টু নিউ ল্যামডা। ঠিক আছে? কোনো অসুবিধা হলো বুঝতে? একটু বলো না। হ্যালো? ঠিক না আছে স্যার। আচ্ছা, ঠিক আছে বুঝেছি। তাহলে এবার আমি এইখানে কি করব? নিউ এর জায়গায় সি ল্যামডা বসিয়ে দেবো, নিউ সি এর জায়গায় সি ল্যামডা বসিয়ে দেবো, কারণ সি অলরেডি রয়েছে, ল্যামডা রয়েছে, ল্যামডা কেটে যাবে। তাহলে ডেল পি আমার কি হয়ে যাচ্ছে? ডেল পি হচ্ছে, দেখো এগুলো মনে থেকে যায় এরপর, ডিএ বাই 4 পাই আর স্কোয়ার, যেহেতু কেটে গেছে, আমার আর কি থাকছে? নিউ সি এর জায়গায় আমি সি ল্যামডা বসিয়ে দেবো, নিউ সির জায়গায় সি বাই ল্যামডা, নিউ সি ছিল তো, সি বাই ল্যামডা বসিয়ে দেবো। তাছাড়া আমার কি ছিল? নিউ সির সাথে ডিটি ছিল, তারপর এন ছিল, তারপর বাকি যেগুলো ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে আমার একটা 2mc স্কোয়ার 2mc বেরিয়েছে, এটা 2mc বেরিয়েছে, ল্যামডা ছিল 1/3 ছিল, আর 2 পাই ছিল। দেখো এইভাবে জিনিসগুলো মনে থাকবে। ল্যামডা ল্যামডা কেটে দাও, এখানটায় সি আর সি সি স্কোয়ার হয়ে যাচ্ছে,
2 পাই এর সাথে এই 4 পাই কেটে দাও, তাহলে আমার আচ্ছা 2 ইন্টু 2 4, 4 এর সাথে 4 পাই কেটে যাবে, তাহলে আমার ডেল্টা পি আমার বেরোচ্ছে দেখো ডিএ 2m, 2টাও থাকবে না, 2টা কেটে যাচ্ছে, ডিএ এমসি এম এন সি স্কোয়ার mnc স্কোয়ার, আর কি পড়ে থাকলো আমার ডিটি পড়ে থাকলো d3, আর নিচে একটা আই থিঙ্ক আচ্ছা 1/3 পড়ে থাকছে ইন্টু 1/3, সব কেটে কুটেই পড়ে থাকছে। আচ্ছা ডেল্টা পি কি? চেঞ্জ ইন মোমেন্টাম। ডেল্টা পি খেয়াল রাখবে চেঞ্জ ইন মোমেন্টাম, আর আমার চাই কি? প্রেসার। তাহলে ফোর্স কি হবে? ফোর্স কি হবে বলো? ফোর্স ইকুয়ালস টু ডেল পি বাই ডিটি, তাই তো? তাহলে প্রেসার কি? দেখো কি বেরোলো, ঠিক আছে? মিললো কি? হ্যাঁ স্যার। 1/3 রো সি স্কোয়ার, এটাই তো ফর্মুলা ছিল প্রেসারের। তো মিন ফ্রি পাথের কনসেপ্ট দিয়ে আমরা প্রেসারটাকে বার করলাম। এইটা আমি এই কারণেই করালাম, এই এবার একটা কেস হচ্ছে যে এইটাকে তোমরা মুখস্থ করার দরকার নেই, বুঝবে, কারণ এইটার কনসেপ্টটাই আমরা এবার ইউজ করব ট্রান্সপোর্ট ফেনোমেনা করতে। এটার কনসেপ্টটাই আমরা ইউজ করব ট্রান্সপোর্ট ফেনোমেনা করতে। আশা করছি এটা সবাই বুঝতে পেরেছো। পুরো জিনিসটা এর মধ্যে করা আছে, তোমরা ধরে ধরে করা আছে, বইতে 1 পেজে আছে, আমি এখানটায় প্রায় অনেকটা জায়গা নিয়ে করেছি, কারণ ক্যালকুলেশন গুলো দেখিয়েছি। তো আশা করছি তোমাদের প্রবলেম হবে না এটা দেখলে। ঠিক আছে, চলো এবার ট্রান্সপোর্ট ফেনোমেনার ব্যাপারটা একটু বলে দিই। ট্রান্সপোর্ট ফেনোমেনা বলছে যে ট্রান্সপোর্ট ফেনোমেনা হচ্ছে যে কোনো একটা কোয়ান্টিটি ট্রান্সপোর্ট হচ্ছে, আর এখানটায় নর্মালি আমরা গ্যাসের মধ্যে কোনো একটা কোয়ান্টিটি ট্রান্সপোর্ট হচ্ছে, সেটার জন্য আমার কি চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে ট্রান্সপোর্ট ফেনোমেনা। আর এটা কখন হবে এই ট্রান্সপোর্টটা? যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকবে না। যখন কোনো ইকুইলিব্রিয়াম থাকবে না তখনই কিন্তু মানে দেয়ার ইজ সামথিং ডিফারেন্স, কিছু একটা ডিফারেন্স থাকতে হবে, তার ফলে একটা কোয়ান্টিটির ট্রান্সপোর্ট হবে। কোয়ান্টিটিটা কি হতে পারে? মোমেন্টাম হতে পারে। যদি মোমেন্টামের ট্রান্সপোর্ট হয় তাহলে আমি যে ফেনোমেনাটাকে পাবো সেটাকে আমি বলবো হচ্ছে মোমেন্টামের ট্রান্সপোর্ট হওয়া, মানে ফোর্সের ট্রান্সপোর্ট হওয়া, মানে একটা কোন রকম ফোর্স কাজ করছে, সেখানে আমি ভিসকোসিটিকে পাবো, ভিসকোসিটি বা সান্দ্রতা। যখন থার্মাল এনার্জি ট্রান্সপোর্ট হবে তখন আমি হিট পাবো বা থার্মাল কন্ডাক্টিভিটি পাবো। এখানে মোমেন্টামের ট্রান্সপোর্ট হওয়া মানে আমি ভিসকাস ড্র্যাগ পাচ্ছি, সেখান থেকে আমি ভিসকোসিটির কনসেপ্ট নিয়ে আসতে পারবো। আর থার্মালের ক্ষেত্রে আমার হিট ট্রান্সপোর্ট হচ্ছে, থার্মাল এনার্জি ট্রান্সপোর্ট হওয়া মানে হিট ট্রান্সফার হচ্ছে, এখান থেকে আমি কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি পাবো। আর যদি আমার মাসের ট্রান্সপোর্ট হয়, মাস মানে মলিকিউলসেরই ট্রান্সপোর্ট হচ্ছে, তাহলে আমি যে ঘটনাটাকে পাবো সেটাকে বলা হবে ডিফিউশন। ডিফিউশন মানে হচ্ছে যে কোনো হাই কনসেন্ট্রেশন থেকে মলিকিউলস গুলো, হাই কনসেন্ট্রেশন থেকে মলিকিউলস গুলো যে লো কনসেন্ট্রেশন রিজনে ছড়িয়ে পড়ে সেটাকেই ডিফিউশন বলে। ঠিক আছে, তো তিনটে কেস আছে। ভিসকোসিটি যেটা কার জন্য আসছে? ট্রান্সপোর্ট অফ মোমেন্টামের জন্য আসছে। থার্মাল কন্ডাক্টিভিটি যেটা আসছে থার্মাল এনার্জি ট্রান্সপোর্টের জন্য, আর মাস ট্রান্সপোর্টের জন্য ডিফিউশন আসছে। তো সেটাই আমরা এখানে করে দেখব। তার আগে তোমাদের হালকা করে বলে দিই যে ভিসকোসিটি জিনিসটা কি আর থার্মাল, প্রথম যে দুটো করব যেগুলো জয়েন্ট করা থাকবে, ভিসকোসিটি আর থার্মাল এনার্জি, একটাই ক্যালকুলেশন, বড় ক্যালকুলেশন, কিন্তু দুটো বার করা যাবে এটা থেকে। ভিসকোসিটি কি? ভিসকোসিটি বা সান্দ্রতা মনে পড়ছে একটু আধটু? একটা দুটো লেয়ার অফ লিকুইড বা ফ্লুইড যাই বলো না কেন,
তাদের ভেলোসিটি তাদের এই দুটো লেয়ারের মধ্যে একটা ভেলোসিটি ডিফারেন্স আছে, এটার ভি, অন্যটার হচ্ছে ভি প্লাস ডিভি। দুটো লেয়ারের মধ্যে একটা ভেলোসিটি ডিফারেন্স আছে, দুটো লেয়ারের এরিয়া হচ্ছে এ, ঠিক আছে, আর দুটো লেয়ারের মধ্যে দূরত্ব হচ্ছে ডিজেড, সে উপরটা জেড অ্যাক্সিস। তাহলে দুটো লেয়ারের উপর কি কাজ করবে, একটা ফোর্স কাজ করবে এফ, which is proportional to both area and the velocity gradient, মানে চেঞ্জ অফ ভেলোসিটি উইথ ডিস্টেন্স। ডিজেড এর সাথে কতটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তো দেখো ডিজেড উপরে আমার ভেলোসিটি ডিভি পরিমাণ বেড়ে গেছে, তাই জন্য ডিভি ডিজেড, এটা হচ্ছে, এটাকে কি বলে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলে। তো এইটা যেটা আমি বার করলাম, এটা কি বার করলাম, এটা একটা ভিসকাস ফোর্সকে বার করলাম, ভিসকাস ফোর্স বা ড্র্যাগ। ডিআরএজি, আর এটা হচ্ছে লেয়ারগুলোর এরিয়া। তাহলে বাই ফর্মুলা এফ ইকুয়ালস টু ইটা এ ডিভি ডিজেড। ইটাটা কি, ইটাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। একই সাথে যদি আমি থার্মাল এনার্জি ধরি, ধরো একটা কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টরের এরকম দুখানা এরিয়া রয়েছে, এই দুটো এরিয়ার মধ্যে আমার টেম্পারেচার ডিফারেন্স রয়েছে। ধরো দুটো এরিয়া কত দূরত্বে রয়েছে, সে কি ধরা যায়, তাই সেম ধরো এইটা জেড অ্যাক্সিস, এই বরাবর জেড অ্যাক্সিস আছে, এই দুটো জেড না ডিজেড ধরি, ডিজেড দূরত্বে রয়েছে সে। হ্যালো, কানেকশন আছে তো, আমি বলে যাচ্ছি, কোনো আওয়াজ পাচ্ছি না। হ্যালো, আচ্ছা 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 আচ্ছা, ডিজেড দূরত্বে রয়েছে, এটার টেম্পারেচার টি, এটার টি প্লাস ডিটি। আচ্ছা, একটু উল্টে দিতে হবে এখানে, কারণ হিটটা আমার ঠান্ডা থেকে গরমে যায়, তো টি প্লাস ডিটি, আর এখানটায় টি আছে। তাহলে আমার কত পরিমাণ হিট আমার ট্রাভেল করছে ইন টাইম টি, হিট ট্রাভেলিং কিউ, যেটা না অ্যামাউন্ট অফ হিট ট্রাভেলিং ফ্রম দিস এরিয়া টু দিস এরিয়া। আচ্ছা, এটার এরিয়াকে আমি ধরে নিচ্ছি সে ডিএ, এই এরিয়াটাকে আমি ধরে নিচ্ছি সে ডিএ। তো হিট ট্রাভেল করছে যেটা, সেটা কার উপর নির্ভর করে, প্রপোর্শনাল টু এরিয়ার উপর নির্ভর করে, ডি এর উপর নির্ভর করবে। টেম্পারেচার গ্রেডিয়েন্টের উপর নির্ভর করবে ডিটি ডিজেড, মানে দূরত্বের সাথে টেম্পারেচার কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, এটাকে আমি বলবো টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ঠিক যেরকম এটাকে বলেছিলাম ভেলোসিটি গ্রেডিয়েন্ট। আর কার উপর নির্ভর করবে, টাইমের উপর নির্ভর করবে, দ্যাট ইজ ডিটির উপর নির্ভর করবে। তো বাই ফর্মুলা কিউ যেটা আছে, কিউ ইকুয়ালস টু কে ডিএ ডিটি ডিজেড ডিটি। কেটা কি, ঠিক যেরকম আগে আমার থার্মাল কন্ডাক্টিভিটি ছিল, এটা হচ্ছে, সরি, আগেরটা আমার কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ছিল, এখানেও কেটা একটা কনস্ট্যান্ট, যেটাকে আমি বলবো থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে দেখো ফর্মুলাগুলোর সিমিলারিটি দেখো, হিট, আমার হিট যেটা আছে, হিট এনার্জি, এটা কিন্তু এনার্জি, হিট কিন্তু একটা ফর্ম অফ এনার্জি। তো থার্মাল এনার্জি ট্রাভেল করছে কোন দিকে, এই দিকটায়, মানে তার ফর্মুলাটা দেখো, একটা এরিয়া আছে, একটা গ্রেডিয়েন্ট আছে, আর একটা কনস্ট্যান্ট আছে। আমি এই কনস্ট্যান্টটাই বার করতে চাইছি, খেয়াল করো, থার্মাল এনার্জি ট্রাভেল করছে, এই সাইডে ডিটি আছে, এখানটায় একটা কনস্ট্যান্ট আছে, এরিয়া আছে, গ্রেডিয়েন্ট আছে। উপরের ইকুয়েশনে চলে যাই, ধরো এফটাকে তো আমি কি লিখতে পারি, এফটাকে আমি ডিপিডিটি লিখতে পারি কি পারি না বলো, ডিপিডিটি লিখতে পারবো, মোমেন্টাম। হ্যাঁ, এবার ডিটিটাকে তুমি এই সাইডে তুলে দাও, তাহলে আমার ডিপি হয়ে যাবে। বা তুমি যদি খেয়াল করে দেখো, এই ফর্মুলাটার সাথে এবার ম্যাচ করে দেখো আগের ফর্মুলাটার সাথে, ডিপি ইকুয়ালস, তাহলে আমি ডিপি যেটা হচ্ছে আমার মোমেন্টাম, দেখো এই ফর্মুলাটার সাথে ম্যাচ করো, থার্মাল এনার্জি ট্রাভেল করছে, একটা কনস্ট্যান্ট টার্ম, এরিয়া, একটা গ্রেডিয়েন্ট আর টাইম। এখানে দেখো মোমেন্টাম ট্রাভেল করছে, একটা কনস্ট্যান্ট, এরিয়া, ভেলোসিটি, একটা গ্রেডিয়েন্ট, টাইম।
মিললো কিনা, দুটোর মধ্যে সমানতা আছে কিনা? এনার্জি কনস্ট্যান্ট, এরিয়া গ্রেডিয়েন্ট, টাইম। এখানটায় মোমেন্টাম কনস্ট্যান্ট, এরিয়া গ্রেডিয়েন্ট, টাইম। যেহেতু এই ফর্মুলার মধ্যে সিমিলারিটি আছে, আমি এই ট্রান্সপোর্ট ফেনোমেনা ইউজ করে আমি কি করতে পারি, ইটাটাকে নির্ণয় করতে পারি আর কেটা থার্মাল কন্ডাক্টিভিটিকে নির্ণয় করতে পারি। শুধু আমাকে কি খেয়াল রাখতে হবে, যখন থার্মাল কন্ডাক্টিভিটি নির্ণয় করব তখন আমাকে কোন কোয়ান্টিটি ট্রান্সফার হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে কার, এনার্জি, থার্মাল এনার্জি ট্রান্সপোর্ট হচ্ছে। আর যখন আমার ভিসকোসিটি হচ্ছে তখন আমার কার ট্রান্সপোর্ট হচ্ছে, মোমেন্টামের ট্রান্সপোর্ট হচ্ছে। বুঝতে পারলে তো কেসটা? হ্যাঁ স্যার। চলো এবার তাহলে এটা কিভাবে আমার কাজে লাগছে সেই জিনিসটা একটুখানি বলি। ট্রান্সপোর্ট ফেনোমেনার ক্যালকুলেশনটা, একটাই ক্যালকুলেশন আছে, বড় ক্যালকুলেশন, এই যেটা হচ্ছে ডিটেইলড অ্যানালিসিস। এটা করতে পারলে এবার এটার খুব ইজি হয়ে যাবে, কারণ এটা আমরা একদম আগের যে অঙ্কটা করেছিলাম তার সাথে ম্যাচ করে করব। ও যেহেতু আগের অঙ্কটা তোমরা বুঝেছো, তোমাদের এটাও বুঝতে খুব একটা টাইম লাগবে না। ঠিক আছে, চলো আইডিয়াটা কি হচ্ছে, আমি একটা ঠিক আগের কেসটার মতো আমি কি করছি। আচ্ছা টাইম আছে তো নাকি পরে করাবো এটা বলো? একবার কি ওই প্রেসারটা বাড়িতে নিজেরা দেখে নিয়ে তারপর করবে, নাকি আমি করিয়ে দেবো বলো? সেই একই কেস, সেই ডিএ থেকে এই সেম কেস, সেই ডিএ থেকে আমার মলিকিউলস এইখান থেকে এসে পৌঁছচ্ছে ডিভি থেকে। এবার যদি আমি, চলো শর্টে হয়ে যাবে পুরো, এবার আমায় বলো কতগুলো মলিকিউলস আমার এই পয়েন্ট থেকে ডিভি থেকে ডিএতে এসে পৌঁছবে, কতগুলো মলিকিউলস এসে পৌঁছবে বাই ফর্মুলা। কিন্তু এখানটায় একটা জিনিস চেঞ্জ হয়ে যাবে, এখানটায় আমাকে ডিফারেন্ট স্পিডের মলিকিউলস গুলো কনসিডার করতে হবে। ডিভিতে আমি ধরছি যে মলিকিউলস গুলোর ভেলোসিটি সি থেকে সি প্লাস ডিসি আছে তাদেরকে আমাকে ধরতে হবে। এখানটায় একটা ছোট্ট চেঞ্জ হবে, আমাকে এখানে মলিকিউলস এর ভেলোসিটিও কনসিডার করতে হবে। আচ্ছা করাবো কি এটা, নাকি নেক্সট দিন করাবো বলো তোমরা? আজকে মনে হয় হ্যাং হয়ে যাবে বেশি নাকি? হ্যাঁ স্যার, থাক তাহলে নেক্সট দিনই হবে। একটুখানি তাহলে তোমাদের একটু বলে রাখছি, একবার তোমরা পারলে একটু দেখো এই কি বলে যে প্রেসারটা, সেটা একবার নিজেরা দেখে বোঝার চেষ্টা করো। আর তার সাথে তোমরা এটাও একবার একটু নিজেরা বোঝার চেষ্টা করো, নেক্সট দিন বুঝিয়ে দেবো, আরামসে বুঝতে পেরে যাবে। ঠিক আছে তো? তাহলে আজকে এই অবধি থাকুক।